ওকে, আমরা পারবো। এবার আসো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, প্রশ্ন আসবেই, এটা লিখে রাখো 20 স্টার। সৃজনশীল আসবে এখান থেকে 20 স্টার, মিস নাই কোনো। আমি এখন যা যা বলবো লাস্টের টপিকগুলা অলরেডি মোটামুটি সব পড়ায় ফেলছে, এখন যা বলবো ভাই প্রশ্ন আসবেই এখান থেকে, হচ্ছে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই। তাহলে আসো আমরা একটু দেখি ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। এগুলা ফার্স্টে দেখা লাভ নাই, ফার্স্টে এটা দেখা লাভ নাই, একটু মাথা ঘুরাইতে পারে। আগে চলো আমরা হচ্ছে সরাসরি ছবিতে যাই, ছবি বুঝতে পারলে এটা আসলে অনেক সহজ, ছবি বুঝতে পারলে এটা অনেক সহজ। আমি একটু বলি, আচ্ছা তোমরা এই ছবিটা একটু দেখো, এটা হাসান স্যারের বইয়ের ছবি, তোমরা চাইলে বইও খুলতে পারো অথবা আমার এই কি বলে স্ক্রিনটা বড় করে দেখো, তাইলেও হবে। ফুল স্ক্রিনে দেখো যেখান থেকেই দেখতেছো। ওকে, এখানে তোমরা অনেক, তোমাদের হয়তো মাথা ঘুরাচ্ছে। আচ্ছা এখন আমি বলি ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার দুই ধরনের পরিবহন টিস্যু দিয়ে তৈরি, জাইলেম এবং ফ্লোয়েম। তাইলে এখন জাইলেম এবং ফ্লোয়েমকে হচ্ছে একত্রে ভাস্কুলার বান্ডেল বলে। এখন জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে অবস্থান করতেছে, উদ্ভিদের কাণ্ডে এবং উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে অবস্থান করতেছে, কিভাবে বিন্যস্ত আছে, তার উপর ভিত্তি করে হচ্ছে ভাস্কুলার বান্ডেলকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মেইন ভাগ হচ্ছে তিনটা। মেইন ভাগ কয়টা? মেইন ভাগ হচ্ছে তোমার তিনটা। একটা হচ্ছে তোমার সংযুক্ত, আমি বলে দিচ্ছি কারণ ছবি দেখে পড়াবো। একটা হচ্ছে তোমার সংযুক্ত, এগুলো তো তোমরা আঁকতে পারবা নাকি? এটা আঁকাটা খুব সহজ ভাই, বুঝতে পারলে আঁকতে পারবে। এটা তোমার মনে হয় না কাউরে আঁকা দেওয়া লাগবে, এই ছবিগুলো আঁকতে পারবা না? পারবা, বুঝাইলেই আঁকতে পারবা, প্যারা নেই, এগুলো কঠিন না। একটা হচ্ছে সংযুক্ত, আরেকটা হচ্ছে তোমার অরিও, একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিও, আর আরেকটা হচ্ছে তোমার কেন্দ্রিক বা কনসেন্ট্রিক, ইংলিশে বলা হয় কনসেন্ট্রিক। তাহলে ভাস্কুলার বান্ডেলগুলা কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড বা বিন্যস্ত আছে তার উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডেলকে তিন ভাগে ভাগ করা যায়। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, অরিও ভাস্কুলার বান্ডেল, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, তিন ভাবে ভাগ করা যায়। আচ্ছা আমরা এখন একটু বুঝার চেষ্টা করি সংযুক্ত কি। সংযুক্ত হচ্ছে এই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা টিস্যু সমব্যাসার্ধে, এই যে দেখো তোমরা একটু ছবিটা খেয়াল করো, এই যেখানে যে স্ট্রাইপ দেখতেছো, স্ট্রাইপগুলো হচ্ছে জাইলেম, তাহলে এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে জাইলেম, আর এই ডট ডট গুলা হচ্ছে ফ্লোয়েম। ওরা ছবি আঁকার সময় এটা ইউজ করছে, ডট ডট গুলা হচ্ছে ফ্লোয়েম আর স্ট্রাইপ গুলা হচ্ছে জাইলেম বুঝাইছে। তো সংযুক্তর ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম সমব্যাসার্ধে, দেখো জাইলেমের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, ফ্লোয়েমের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। তাহলে সংযুক্তর ক্ষেত্রে হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম সমব্যাসার্ধে পাশাপাশি হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড থাকে। তাহলে সংযুক্তর ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম সমব্যাসার্ধ সম্পন্ন এবং পরস্পরের সাথে সরাসরি হচ্ছে কানেক্টেড থাকে, পরস্পরের সাথে কানেক্টেড থাকে। এই জন্য এই ধরনের বিন্যাসকে তোমার নাম দেওয়া হয়েছে সংযুক্ত। আগে বুঝতে পারছো? তাহলে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম সমব্যাসার্ধে, যেমন এই যে দেখো এটা হচ্ছে ফ্লোয়েমের ব্যাসার্ধ, আবার এটা কিন্তু জাইলেমের ব্যাসার্ধ। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের ব্যাসার্ধ কিন্তু প্রায় সেম এখানে বলা যায়। তাহলে পরস্পর সমব্যাসার্ধ সম্পন্ন একটা জাইলেম এবং একটা ফ্লোয়েম পরস্পরের সাথে সরাসরি কানেক্টেড থাকলে, একটার সাথে আরেকটা যুক্ত থাকলে এটাতে তোমার বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। তাহলে এগুলো হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এই যে এই ছবিটা আর হচ্ছে এই ছবিটা, এই তিনটাই হচ্ছে সংযুক্ত। অন্য ছবির দিকে তাকাও না, আগে এই তিনটার দিকে তাকাও, আমি যা বলতেছি আগে সেটা শুনো। তাহলে এই তিনটা হচ্ছে সংযুক্ত কেন? কারণ জাইলেম এবং ফ্লোয়েম সমব্যাসার্ধে সরাসরি একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে কানেক্টেড দেখে এটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আচ্ছা এখন সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লোয়েম কয়টা থাকে? ফ্লোয়েম কি একটা থাকে নাকি ফ্লোয়েম দুইটা থাকে, তার উপর ভিত্তি করে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই তিনটা ছবি হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, কিন্তু সেখানে আবার ফ্লোয়েম কয়টা, ফ্লোয়েম কি একটা থাকে নাকি দুইটা থাকে, তার উপর ভিত্তি করে হচ্ছে আবার সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে তোমার সমপার্শ্বীয়, যেখানে হচ্ছে ফ্লোয়েম একটা থাকবে, যেমন এই যে উপরের দুইটা ছবি খেয়াল করো, এখানেও ফ্লোয়েম একটা, এখানেও ফ্লোয়েম একটা। তো ফ্লোয়েম যদি একটা থাকে সেটাতে তোমার বলা হয় সমপার্শ্বীয়। তাহলে ফ্লোয়েম একটা থাকলে সেই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে তোমার বলা হয় সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তাহলে এই দুইটা হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আর এই নিচের ছবিটা খেয়াল করো, নিচের ছবিতে তোমরা দেখো উপরেও ফ্লোয়েম আছে
ভাই নিচেও ফ্লোয়েম আছে আর হচ্ছে তোমার মাঝখানে হচ্ছে জাইলেম, উপরে ফ্লোয়েম নিচে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, এটারে তোমার বলা হয় সমদ্বিপার্শ্বীয়, কারণ দুই পাশেই ফ্লোয়েম, তাহলে এটারে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। তার মানে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লোয়েম যদি একটা থাকে, একটা ফ্লোয়েম থাকলে তার নাম হচ্ছে সমপার্শ্বীয়, দুইটা ফ্লোয়েম থাকলে তার নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, আমি ভাবছিলাম ছবি আঁকবো না, বাট আমার কাছে এখন মনে হচ্ছে ছবি আঁকলে এটা বেটার হবে, ছবি আঁকি, কারণ এগুলো ছবি ইজি আসলে। ঠিক আছে, স্ট্রাইপটা হচ্ছে জাইলেম, আর অন্য কালার দিয়ে ফ্লোয়েম আঁকি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। ধরো সাদা, এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কি আঁকছি বলো, এক পাশে ফ্লোয়েম আছে, তাহলে এটা হচ্ছে সমপার্শ্বীয়, এটা হচ্ছে অবশ্যই সংযুক্ত, কারণ এরা একটার সাথে আরেকটা কানেক্টেড, সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আর যদি এরকম হয়, আর যদি মানে এরকম হয় যে আমি আঁকতেছি, স্ট্রাইপগুলো হচ্ছে জাইলেম আর ডট ডটগুলো হচ্ছে ফ্লোয়েম। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যদি এরকম হয়, দেখো এখানেও কিন্তু তারা কানেক্টেড, দেখো জাইলেমের সাথে ফ্লোয়েম কিন্তু এখানেও কানেক্টেড, এই জন্য এটাও কিন্তু সংযুক্ত, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে দুই পাশেই ফ্লোয়েম আছে, এই জন্য এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, আর এটা হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আগে বলো এইটুকু বুঝছো? আচ্ছা, এখন আসো, আগে এইটুকু তো ক্লিয়ার। এখন এই যে সমপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডেল বলতেছি, আবার সেই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আবার দুই প্রকার। তোমার কাছে মনে হবে ভাই এগুলা কি বলতেছেন ভাই, এ তো মাথা ঘুরাইতেছে। ফার্স্টে বললেন যে এগুলো হচ্ছে সবই সংযুক্ত, এখন এই সংযুক্তর মধ্যে আবার দুইটা ভাগ আছে, ফ্লোয়েম একটা থাকলে এটাকে বলা হয় সমপার্শ্বীয়, ফ্লোয়েম যদি দুই পাশে থাকে এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। আবার আমরা যেটাকে সমপার্শ্বীয় বলতেছি, সমপার্শ্বীয়র হচ্ছে আবার মানে এইখানেও আবার দুইটা ভাগ আছে। কি কি ভাগ আমি একটু বলি, তোমরা বলো তো, এইটা আর এইটা, এই দুইটাই তো সমপার্শ্বীয়। কেন সমপার্শ্বীয়? কারণ এক পাশে হচ্ছে শুধু ফ্লোয়েম আছে, তাহলে এই দুইটাই আবার সমপার্শ্বীয়। কিন্তু এর মধ্যে খেয়াল করো, এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখো একটা আরেক ধরনের টিস্যু বা কোষ থাকে, এটারে বলা হয় ক্যাম্বিয়াম। এই যে দেখো, এটাও জাইলেম এটাও ফ্লোয়েম, এবং এরা অবশ্যই সমপার্শ্বীয়, কারণ এক পাশে হচ্ছে ফ্লোয়েম আছে। কিন্তু এদের মাঝখানে দেখো আবার কিছু একটা আছে, দেখো কিছু একটা আছে, এটারই তোমার বলা হয় ক্যাম্বিয়াম নামে ভাজক টিস্যু আছে। দ্যাট মিনস যেই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল তার মাঝখানে হচ্ছে আবার কি থাকতে পারে, ক্যাম্বিয়াম থাকতে পারে। তাহলে এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের মধ্যে মাঝখানে ভাই তোমার ক্যাম্বিয়াম নামে ভাজক টিস্যু আছে নাকি নাই, তার উপর ভিত্তি করে হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কথা বুঝছো? এই দুইটাই তো সমপার্শ্বীয়, কিন্তু এর মাঝখানে হচ্ছে আবার ক্যাম্বিয়াম আছে নাকি নাই, যেমন এখানে ক্যাম্বিয়াম আছে এটাতে নাই, তাহলে ক্যাম্বিয়াম আছে নাকি নাই এর উপর ভিত্তি করে হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যদি মাঝখানে ক্যাম্বিয়াম নামে ভাজক টিস্যু থাকে, তাহলে খেয়াল করো জাইলেম সরাসরি ফ্লোয়েমের সাথে কানেক্টেড না, কিন্তু কারণ মাঝখানে একটা পার্টিশন আছে। আবার ফ্লোয়েমও কিন্তু সরাসরি জাইলেমের সাথে কানেক্টেড না, কারণ মাঝখানে পার্টিশন আছে। তাহলে মাঝখানে পার্টিশন থাকলে এরা একটার সাথে কিন্তু আরেকটা মুক্ত। মনে করো তোমার দুই পাশে দুইটা প্রতিবেশী, দুইটা বাসা, কিন্তু মাঝখানে দেয়াল আছে, তাহলে তুমি কিন্তু তোমার প্রতিবেশীর অত্যাচার থেকে কিন্তু মুক্ত। ওই দেয়ালের ওই পাশে তোমার প্রতিবেশী যাই করুক, চিল্লাপাল্লা করুক, যাই করুক, তোমার কিন্তু যায় আসে না, কারণ মাঝখানে দেয়াল আছে, তুমি তোমার মতো সে তার মতো। তার মানে তোমরা দুজনেই কিন্তু মুক্ত, স্বাধীন, কেউ কারো উপরে কিন্তু প্রভাব বিস্তার করতেছো না। তাহলে এখানেও সেম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, মানে পার্টিশন থাকে, জাইলেমের সাথে ফ্লোয়েমের কোনো কাহিনী হচ্ছে না, ফ্লোয়েমের সাথে জাইলেমের কোনো কাহিনী হচ্ছে না, তার মানে এরা দুইটাই হচ্ছে মুক্ত। তাহলে এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে বলা হয় মুক্ত। তাহলে তখন এটার টোটাল নাম হয়ে যাবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আর যদি মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে, মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু তখন ঝামেলা, সরাসরি জাইলেমের সাথে ফ্লোয়েম কানেক্টেড, মানে তোমার দুজন প্রতিবেশী, ধরো তোমাদের মাঝখানে কোনো দেয়াল নাই,
তাহলে কিন্তু ঝামেলা। তোমার প্রতিবেশী মনে করো সারাদিন উচ্চ স্বরে গান শুনে, আর তুমি মনে করো পড়াশোনা করতেছো, তোমার কিন্তু এখন পড়াশোনা করতে অনেক অসুবিধা হচ্ছে। তার মানে তোমরা কিন্তু এখন কেউ কারো কাছ থেকে মুক্ত না, একজন আরেকজনকে প্রভাবিত করতেছো, একজন আরেকজনকে তোমরা চাইলে ডিস্টার্বও করতে পারতেছো। তার মানে মাঝখানে যদি কোনো পার্টিশন না থাকে বা ক্যাম্বিয়াম না থাকে, তাহলে এদেরকে বলা হয় বদ্ধ, মানে একজনের সাথে আরেকজন মানে প্যারার মধ্যে আছে, মানে মুক্ত নাই। তাহলে মুক্ত রুলটা কি? বদ্ধ। তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে সেটাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে এখানে এটাকে বলা হয় মুক্ত, মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে, দেয়াল না থাকলে একজন আরেকজনের হচ্ছে প্যারা দিতেছো, মানে তোমরা আসলে মুক্ত নাই, স্বাধীন নাই, তোমরা এখন বদ্ধ আছো। তাহলে বদ্ধ ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে? আচ্ছা, এবার আসো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে অলওয়েজ তোমার হচ্ছে ক্যাম্বিয়াম থাকবেই, অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে। দেখো এই যে এটা হচ্ছে জাইলেম, এই দুই পাশে হচ্ছে ফ্লোয়েম, দেখো এই দুইটারই মাঝখানে দেখো ক্যাম্বিয়াম আছে। সমদ্বিপার্শ্বীয়তে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে। তাহলে বলো, সমদ্বিপার্শ্বীয়তে যদি অলওয়েজ ক্যাম্বিয়াম থাকে, তাহলে সমদ্বিপার্শ্বীয় সবসময় কি? মুক্ত। এই জন্য সমদ্বিপার্শ্বীয়র কোনো ক্লাসিফিকেশন নাই, কারণ সমদ্বিপার্শ্বীয়তে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকে, এই কারণে সমদ্বিপার্শ্বীয় হচ্ছে সবসময় মুক্ত হয়। কিন্তু সমপার্শ্বীয়র ক্ষেত্রে হচ্ছে মুক্ত বা বদ্ধ হইতে পারে। এখন এটা মনে রাখবা কেমনে? এটা মনে রাখার জন্য একটা মজার জিনিস আছে। বলো, মানুষ কয় বীজপত্রী উদ্ভিদ? আচ্ছা, একটু বলি, তোমরা এটা শুনে অনেকে হাসতে পারো। আমার একটা স্টুডেন্টকে একবার প্রশ্ন করছিলাম যে মানুষ কয় বীজপত্রী উদ্ভিদ। তো দুইটা স্টুডেন্টের মধ্যে একজন আতেল টাইপ স্টুডেন্ট ছিল, ও বলছে যে ভাইয়া মানুষ হচ্ছে কোনো কিছুই না, কারণ মানুষ তো উদ্ভিদ না, মানুষের মধ্যে আবার একবীজপত্রী দ্বিবীজপত্রী কই। ওর অ্যান্সারটা কিন্তু কারেক্ট আসলে। কিন্তু আরেকটা দুষ্ট পোলা যখন বলছে ভাই মানুষ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তো বাকিটা বলতেছি কেন, কয় ভাই আপনি বুঝেন না, ওই যে নিচে যে আছে দুইটা। তো তো এটা দিয়ে একটু মনে রাখো, অ্যাকচুয়ালি করার নাই ভাই, কারণ পড়াটা কি অনেক কঠিন হয়ে যাইতেছে। তো যে যেমন মনে রাখো, একটু দুষ্ট ওয়েতেও যদি মনে রাখো কোনো সমস্যা নেই। তো দ্বিবীজপত্রী উদ্ভিদ হইলে দুইটার মাঝখানে কি একটা পার্টিশন আছে না? মানুষের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, দুইটার মাঝখানে কি আছে? পার্টিশন আছে। আমি সবসময় মাথায় রাখতাম যেই জিনিস ভাই দুইটা আছে, দুইটার মাঝখানে কিন্তু পার্টিশন দিয়ে কিন্তু আলাদা করা আছে। যেমন মানুষের ক্ষেত্রেই দেখো, দুইটা বীজের মাঝখানে কিন্তু পার্টিশন আছে, আলাদা আছে। তাহলে এইভাবে মনে রাখতাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দুইটা বীজই আছে, দুইটা বীজ আছে, তাহলে এদের মাঝখানে হচ্ছে পার্টিশন থাকবে, অর্থাৎ এদের মাঝখানে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে। দ্যাট মিন্স এই দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ড, দ্যাট মিন্স এই দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ড, এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এদের মাঝখানে হচ্ছে দুইটা বিচি থাকার কারণে মাঝখানে অবশ্যই পার্টিশন আছে, মানে ক্যাম্বিয়াম আছে। এই কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, মানে ক্যাম্বিয়াম যুক্ত। আর একবীজপত্রী ভাই বীজ একটা থাকলে ওর আর কি কানেকশন থাকবে? কিছুই থাকবে না। এই জন্য একবীজপত্রী উদ্ভিদের কোনো পার্টিশন লাগে না, কারণ জিনিসটা একটাই। এই জন্য একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। এটা মনে রাখার একটা মানে নিনজা টেকনিক, যে যেমন মনে রাখতে পারো। আমার কাছে এটা সবসময় মনে থাকতো, মানে আমার একদিন পড়তে যায় মাথা গরম হয়ে গেছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো একদিন হঠাৎ করে মনে পড়তেছি, দাঁড়া এটা মনে রাখার একটা উপায় বের করতেই হবে। কিছুক্ষণ চিন্তা করার পরে আমার কেন জানি মাথায় এটাই ঢুকছে সবার আগে। ঠিক আছে? তো তারপর থেকে দেখতেছে আমার আর এগুলো ভুল হইতেছে না, খুব ইজি। দুইটা আছে বিজি, তাহলে মাঝখানে একটা পার্টিশন আছে, তার মানে ক্যাম্বিয়াম থাকবে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, এই কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আর একবীজপত্রী ভাই আছেই একটা, তাহলে কোনো পার্টিশন নাই। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলের মাঝখানে কোনো পার্টিশন বা ক্যাম্বিয়াম থাকবে না, মানে পার্টিশন বলতে বুঝাচ্ছি ক্যাম্বিয়াম থাকবে না। এই কারণে এরা হচ্ছে বদ্ধ ভাস্কুলার বান্ডেল। শেষ, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। ওকে। আর এই সমদ্বিপার্শ্বীয় যেটা অলওয়েজ মুক্ত হয়, এটা হচ্ছে একটু স্পেশাল কিছু উদ্ভিদে পাওয়া যায়, লাউ, কুমড়া এবং শশাতে পাওয়া যায়। এগুলো হচ্ছে লাউ, কুমড়া, শশাতে পাওয়া যায়, আমরা পড়বো একটু পরে। হ্যাঁ, লাউ, কুমড়া, শশা এগুলাতে হচ্ছে পাওয়া যায় সমদ্বিপার্শ্বীয়। এবং সমদ্বিপার্শ্বীয় হচ্ছে অলওয়েজ তোমার কি হয়? মুক্ত হয়, কারণ এখানে অলওয়েজ ভাস্কুলার বান্ডেল মানে ক্যাম্বিয়াম থাকে, অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে এখানে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো পারছি। তাহলে এখন আসো, ওকে, ওকে ঠিক আছে। যে ভাস্কুলার বান্ডেলের মাঝে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। না না,
এটা একটু ভুল লেখছো। সমদ্বিপার্শ্বীয় হচ্ছে তোমার জাইলেমের দুই পাশেই ফ্লোয়েম থাকবে, এবং সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে অলওয়েজ তোমার ক্যাম্বিয়াম থাকবে। সমদ্বিপার্শ্বীয়তে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে, ঠিক আছে? এই জন্য সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ মুক্ত হবে। হ্যাঁ, আতেল, হ্যাঁ মাঝে মাঝে কি আতেল পোলাপান পড়াইতে একদিক দিয়ে ভালো, যারা অনেক ভালো পড়াশোনা করে, অনেক ভালো রেজাল্ট করে, ভালোই লাগে। কিন্তু মাঝে মাঝে আতেল পোলাপান সরাসরি পড়াইতে, মানে অফলাইনে বিশেষ করে আগে যখন পড়াইতাম, একটু প্যারাও লাগতো। মানে এরা হচ্ছে বোরিং আসলে, একটু মানে চিন্তা করতে পারে। আমি একটু মজা করার জন্যই বলছি। এ বলতেছে ভাইয়া মানুষ তো উদ্ভিদই না। আমি খুব হতাশ হয়ে গেছি ওই ছেলের উপরে, যে কিরে ভাই একটা একটু ইচ্ছা করে মজা করার জন্য বলতেছে ভাই এটা তো কোনো উদ্ভিদই না মানুষ, তাহলে মানুষ কেন একবীজপত্রী দ্বিবীজপত্রী? তো এই জন্য তখন দেখা যায় একটু ক্লাসগুলো বোরিং হয়ে যায় ওদের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আমরা পারবো, তাহলে আমরা এটা মনে থাকবে। তাহলে এই জিনিসগুলা আমরা মনে রাখতে পারবো। তোমরা আবার ভাই, তোমরা তো আবার দুষ্ট পোলাপান। আমি জানি যে এটা আমি না বললেও বা বললেও তোমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে কেটে তোমরা হচ্ছে আমাদের মেইন গ্রুপে দিয়ে দিবে, এটা আমি জানি ভালো মতোই, ঠিক আছে? আচ্ছা, কি আর করার আছে, যাই হোক। তো মনে রাখতে পারলে হয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে দিন শেষে তোমরা ভাই পরীক্ষার হলে যেমনে পারো যাতে সঠিক উত্তর দাগায় আসতে পারো, যেভাবেই মনে রাখো তুমি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমরা পারলাম। তাহলে আমাদের সংযুক্তটা শেষ। তাহলে সংযুক্ত যদি শেষ হয়, তাহলে এখন আসো আমরা পরের পার্টে চলে যাই। সংযুক্তর পরে হচ্ছে তাহলে প্রথমটা শেষ। অরিওটা কি? আচ্ছা, অরিওটা হচ্ছে এই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে না থেকে এরা পরস্পর হচ্ছে পৃথকভাবে থেকে হচ্ছে আলাদা বান্ডেল তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে একসাথে না থেকে এরা পৃথকভাবে হচ্ছে অবস্থান করে আলাদা হচ্ছে বান্ডেল তৈরি করে। এদেরকে এই জন্য বলা হয় হচ্ছে তোমার মানে অরিও। যেমন এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে দেখো আগে কি ছিল? আগে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু একসাথে কানেক্টেড ছিল, কিন্তু এবার কিন্তু তারা কানেক্টেড না। এবার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম গুলো পরস্পর থেকে হচ্ছে পৃথক। তাহলে পরস্পর থেকে হচ্ছে পৃথকভাবে তারা হচ্ছে অবস্থান করে, এই জন্য এটারে তোমার বলা হয় অরিও, অরিও ভাস্কুলার বান্ডেল। তাহলে অরিও ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে আবারও মনে করা দেয়, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে না থেকে এরা পৃথকভাবে হচ্ছে আলাদা আলাদা ভাস্কুলার বান্ডেল তৈরি করবে। ওকে, এখন এই অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে উদ্ভিদের মূলে পাওয়া যায়। অর্থাৎ এই অরিও ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মূলে পাওয়া যায়। তাহলে অরিও ভাস্কুলার বান্ডেল শুধুমাত্র হচ্ছে উদ্ভিদের মূলে পাওয়া যায়। দ্যাট মিন্স একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। তার মানে ওদের জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে কানেক্টেড না, এরা হচ্ছে পরস্পর থেকে হচ্ছে পৃথক অবস্থায় থাকে। ওকে, তাহলে বুঝলাম। তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো, এগুলো নিয়ে এখন আর টেনশন নাই। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার লাস্টেরটা। অরিওটা অনেক সহজ, অরিও তো ভেজাল নাই। এবার আসো হচ্ছে কেন্দ্রিক। তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের মধ্যে প্রথমে চলে আসো হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে তোমার ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে কেন্দ্রিকের মধ্যে হচ্ছে ফার্স্টেই চলে আসো জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। মানে এই ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল মাঝখানে থাকবে, সেটাকে কেন্দ্র করে হচ্ছে আরেকটা ভাস্কুলার বান্ডেল থাকবে। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে হচ্ছে জাইলেমটা হচ্ছে মাঝখানে, জাইলেমের চারপাশে হচ্ছে বৃত্তাকারে, মানে এটাকে কেন্দ্র মনে করে তার চারপাশে হচ্ছে বৃত্তাকারে হচ্ছে ফ্লোয়েম অবস্থান করে, অথবা উল্টাও হইতে পারে। ফ্লোয়েম মাঝখানে থাকবে, তাকে কেন্দ্র করে হচ্ছে তার চারপাশে হচ্ছে বৃত্তাকারে হচ্ছে জাইলেম থাকবে। তাহলে এই ধরনের বিন্যাসকে তোমার বলা হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। মানে একটা কেন্দ্রে থাকবে, তার চারপাশে হচ্ছে বৃত্তাকারে আরেকটা থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। তো এর মধ্যে জাইলেম যদি কেন্দ্রে থাকে, জাইলেম যদি কেন্দ্রে থাকে এটাকে বাংলায় বলা হয় জাইলেম কেন্দ্রিক, ইংলিশে বলা হয় হেড্রোসেন্ট্রিক। এটা মনে রাখবা কেমনে? হিজড়া দিয়ে মনে রাখো। হিজড়া একটু দুষ্ট জিনিস দিয়ে না পড়াইলে না আসলে মনে থাকে না, বুঝছো? হিজড়া, হিজড়ার হতে হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হতে হচ্ছে হেড্রোসেন্ট্রিক, যতে হচ্ছে জাইলেম। হতে হেড্রোসেন্ট্রিক, যতে জাইলেম, তার মানে হেড্রোসেন্ট্রিকের বাংলা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে মাঝখানে জাইলেম থাকবে, জাইলেম কেন্দ্রে থাকবে, চারপাশে হচ্ছে ফ্লোয়েম থাকবে। আর যদি উল্টা হয়, উল্টা হয় লিফ বা লিভ, লিফ দিয়ে মনে রাখতে পারো লিফ। লতে হচ্ছে তোমার লেপ্টোসেন্ট্রিক, ফতে হচ্ছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম মাঝখানে থাকলে এটারে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক, বা ইংলিশে বলা হয় লেপ্টোসেন্ট্রিক। অর্থাৎ এখানে ফ্লোয়েম মাঝখানে, জাইলেম হচ্ছে তোমার দুই পাশে থাকবে। তাহলে বুঝছো? তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলে আসবেই, এবং এটার ছবি আঁকাটা খুবই সহজ। এটা আমি না আঁকলেও তোমরা পারবে, একবারে ইজি। তো এটা আসবেই পরীক্ষায়, ঠিক আছে? সৃজনশীলের একটা খুব কমন প্রশ্ন, এই ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে কোনটা কাণ্ডে থাকবে, কোনটা উদ্ভিদে থাকবে। তাহলে এখন তোমাদেরকে আমি আবার মনে করায় দিই,
তাহলে ফার্স্টে আসো হচ্ছে এবার এক্সাম্পলগুলো একটু ইম্পর্টেন্ট। সংযুক্ত, আচ্ছা এক্সাম্পলগুলো পড়ানোর আগে তাহলে আমি একটু নোটে চলে যাই, তাহলে তোমাদের মনে থাকবে। আচ্ছা এই যে এখন আসো, তাহলে ফার্স্টে আসো সংযুক্ত। তাহলে সংযুক্তকে ফার্স্টে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যে ফ্লোয়েম কি একটা আছে নাকি দুই পাশেই ফ্লোয়েম আছে, তার উপর ভিত্তি করে ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করছি। দুই পাশে ফ্লোয়েম থাকলে এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়, আর ফ্লোয়েম শুধু এক পাশে থাকলে এটাকে বলা হয় সমপার্শ্বীয়। আবার পরবর্তীতে সমপার্শ্বীয়র ক্ষেত্রে মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম আছে নাকি নাই তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি। মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে এটাকে বলা হয় মুক্ত, আর ক্যাম্বিয়াম না থাকলে এটাকে বলা হয় বদ্ধ। মনে রাখবা কেমনে, ওই যে বলছিলাম বিচি দুইটা থাকলে মাঝখানে হচ্ছে একটা পার্টিশন থাকবে, মানে মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মাঝখানে ক্যাম্বিয়াম আছে, দ্যাট মিনস দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে তোমার মুক্ত। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং সাথে নগ্নবীজীও আছে, তাহলে নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার মুক্ত। অনেকবার আসে ভাইগুলো, অনেক কনফিউজড, একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী, কোনটা হচ্ছে মুক্ত বদ্ধ। তোমার কাছে এখন হয়তো হাসতেছো তোমরা যে ভাইয়া কি দিয়ে যে পড়াইতেছে, আর বিশ্বাস করে এইগুলোই পরীক্ষায় মনে থাকবে। পরীক্ষায় এমনি এত এত তথ্য, এত পড়া, যখন এতগুলা বই পড়বা তুমি চিন্তা করো মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ, এতগুলা সাবজেক্ট তুমি একত্রে মাথায় নিয়ে যাবা, ভাই ওইটা তো তোমার মাথা নাকি এটা তোমার একটা প্রেসার কুকার যে তোমার উপরে এতগুলা বইয়ের বোঝা চাপায়া দিচ্ছে, তোমার সব মনে থাকবে? তখন দেখবে এত কিছু মনে থাকবে না, এবং পরীক্ষা এগুলোই আসবে, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তখন তোমার দিন শেষে আমার কথাই মনে থাকবে যে ভাই একটু দুষ্টামি করে পড়াইছিল, বাট দেখবি এটাই তখন তোমার কাজে লাগছে। পরীক্ষার হল থেকে বেরোয় দেখবা যে আল্লাহ ভাগ্যিস ওই ক্লাসটা করছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে দ্বিবীজপত্রী এবং হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল হচ্ছে মুক্ত, আর একটা যদি বিচি থাকে বুঝতেই পারতেছ সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল, কারণ এখানে কোনো পার্টিশন নাই, একটাই আছে, কোনো ক্যাম্বিয়াম নাই, ফলে এটা হচ্ছে বদ্ধ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আচ্ছা এবার আসো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়ের মধ্যে হচ্ছে লাউ, কুমড়া, শশা, এটা একটু নিজেই পড়বা, লাউ, কুমড়া, শশা, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের এক্সাম্পল, পারা যাবে। আচ্ছা এবার আসো হচ্ছে অরিও। অরিও ভাস্কুলার বান্ডেল অলরেডি বলে ফেলছে, এটা হচ্ছে মূলে পাওয়া যায়, অর্থাৎ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে পাওয়া যায়, অর্থাৎ পুষ্পক উদ্ভিদের হচ্ছে মূলের ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরিও। শেষ, একবার ইজি। এবার আসা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিকের মধ্যে হচ্ছে মাঝখানে জাইলেম থাকতে পারে, তাহলে জাইলেম কেন্দ্রিক বা এটাকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক। তাহলে হাইড্রোসেন্ট্রিকের এক্সাম্পল কি? এক্সাম্পলগুলো আসে কিন্তু পরীক্ষায়, এগুলোর এক্সাম্পল কিন্তু 20 স্টার। 20 স্টার এক্সাম্পলগুলো, মেডিকেল এমসিকিউ, এইচএসসি এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ, 20 স্টার। ওকে, তাহলে হাইড্রোসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে পাকিস্তান সুপার লিগ, পিএসএল। গতকাল হচ্ছে যে কারা কারা হচ্ছে খেলা দেখছো? গতকালের খেলাটা আমার কাছে ভালোই লাগছে আসলে। গতকাল তো একটু শরীর খারাপ ছিল, বড় তোমাদের না পড়ায় হচ্ছে আমিও খেলাই দেখছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এইগুলাই হচ্ছে খেলা, যে এই টিমগুলাও খেলে আর আমরাও হচ্ছে খেলি। ইন্ডিয়া পাকিস্তানি দুই টিমে আমি দেখলাম যে ভেড়া অনেক ক্লাসই, আসলে এদের ক্লাস অন্য লেভেলের। এদের লেভেলে যাইতে গেলে আসলে বাংলাদেশের আরো অনেক পাড়ি দিতে হবে। ঠিক আছে, তো আমি লাস্টে যখন দেখলাম যে 3 বলে 2 রান লাগে, আমি তখন আমার ওই স্মৃতিটা মনে পড়ছে। ওই যে মনে আছে যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে 3 বলে 2 রান লাগে, তাও হাইরা গেছিল আর কি। যাই হোক, তো কালকে এটা মনে পড়ছে খেলা দেখে। যাই হোক, তো পাকিস্তান সুপার লিগ, আসলে এটা পাকিস্তান সুপার লিগ না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পিতে হচ্ছে টেরিস। তোমরা দেখো টেরিস হচ্ছে এটা ফার্ন জাতীয় উদ্ভিদ। ফার্ন জাতীয় উদ্ভিদ, এই উদ্ভিদটার নামের প্রথমে একটা পি আছে, বাট পিটা অনুচ্চারিত, বাট নামের প্রথমে পি আছে, তাহলে পিতে হচ্ছে টেরিস। সুপার লিগ এসতে হচ্ছে সেলাজিনেলা, এসতে হচ্ছে সেলাজিনেলা, আর এলতে হচ্ছে লাইকোপডিয়াম, এলতে হচ্ছে লাইকোপডিয়াম। তাহলে পিএসএল দিয়ে মনে রাখতে পারো, টেরিস, লাইকোপডিয়াম, সেলাজিনেলা, এগুলো হচ্ছে উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। এগুলো কিন্তু আসে ভাই পরীক্ষায় এক্সাম্পলগুলা। লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, মানে মাঝখানে ফ্লোয়েম থাকবে, এটা মনে রাখতে পারো ড্রাকুলা। ড্রাকুলা লবণ খেয়ে ইয়াক করলো। আমরা বলি না কোনো একটা খাবার খারাপ লাগতে বলি ইয়াক, ইয়াক কি খাইলাম, থু, থুতু দেয় না, এটা ইংলিশে বলে ইয়াক, মানে ডিসগাস্টিং আর কি। তো এটা মনে রাখতে পারো, ড্রাকুলা, ড্রাকুলা খাবার খেয়ে, সরি লবণ খেয়ে, ড্রাকুলা লবণ খেয়ে ইয়াক করলো, ইয়াক, ওর লবণটা ভালো লাগে নাই, ইয়াক করলো। ঠিক আছে, এটাই মনে থাকবে। ড্রাকুলা, ড্রাকুলা তো হচ্ছে ড্রাকাইনা, ড্রাকুলাতে হচ্ছে ড্রাকাইনা, ইয়াক করলো, ইয়াকতে হচ্ছে ইয়াক্কা, ইয়াকতে হচ্ছে ইয়াক্কা, তাহলে ড্রাকাইনা, ইয়াক্কা। আর লবণ, লবণের লতে হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক, লবণের লতে হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে ড্রাকুলা লবণ খেয়ে ইয়াক করলো মানে ড্রাকাইনা,
ইয়াক্কা, এই দুইটা হচ্ছে লবণ মানে লেপ্টোসেন্ট্রিক বা হচ্ছে তোমার ফ্লোয়েম কেন্দ্রিকের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু 20 স্টার ভাই আসবে, আমি যা যা বলতেছি এগুলোই আসবে এবং সৃজনশীলও আসে এগুলা। যে ভাস্কুলার বান্ডাল উদ্দীপকে দিয়ে দিবে, তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ধর উদ্দীপকে দেওয়া আছে, গতে বলবে যে এই কাণ্ডটার ভাস্কুলার বান্ডেল চিত্রসহ গঠন বর্ণনা করো, তখন তো তুমি বিপদে পড়বা, মুখস্থ করে তো তুমি পারবা না। বাট দিন শেষে তোমার এই যে দুষ্টর হাত ভাইয়ের কথাই মনে থাকবে যে ভাইয়া বলছিল দুইটা বিচি থাকলে মাঝখানে একটা পার্টিশন থাকে, তখন তোমার মনে পড়ে যাবে ও হ্যাঁ, তার মানে হচ্ছে মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, ব্যাস তুমি সহজেই তখন আঁকতে পারবা চিত্রসহ গঠন। আর একবার মনে পড়লো তো তুমি ইজিলি আঁকতে পারবা এগুলা। এটা কিন্তু সৃজনশীলের গতে আসে, তখন কিন্তু দেখবো অনেক কনফিউজড লাগতেছে, দ্বিবীজপত্রীতে কি ক্যাম্বিয়াম দিব নাকি একবীজপত্রীতে ক্যাম্বিয়াম দিব নাকি এটা সমদ্বিপার্শ্বীয় দিব, তখন কিন্তু অনেক ভেজাল লাগে এগুলা। ওকে, তাহলে আমরা এগুলা পারবো। পরিবহন টিস্যু শেষ। তো তোমাদেরকে আবার মনে করায় দেই, তোমরা হচ্ছে ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপটাতে হচ্ছে অবশ্যই নোট জমা দিবা, ঠিক আছে? এবং সেই নোট জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবা, কোনো স্পেস দিবা না মাঝখানে। তারপরে হচ্ছে ক্লাস 14 14 নম্বর ক্লাস আর কি, আর হচ্ছে যে ক্লাসের লিঙ্ক দিও। চিল্লাইতে চিল্লাইতে গলার অবস্থা 14টা বাজে গেছে। আচ্ছা, তো এখন আসো হচ্ছে তোমরা যারা হচ্ছে ইউটিউবে ক্লাসটা করতে চাও, মানে সবগুলা ক্লাস একসাথে সেভ করে রাখতে চাইলে ডিএমসি স্টেশন, ডিএমসি স্টেশনের ন্যানো বায়োলজি কোর্স, এই কোর্সের ক্লাসগুলা ফ্রি প্লে লিস্টটা হচ্ছে তোমাদের জন্য এক একটা হচ্ছে রত্ন, আসলে রত্ন থেকে কোনো অংশে কম না। ক্লাসগুলা করো, তুমি এইচএসসি 22 হও, 23 হও, 24 হও, 25 হও, এইচএসসি 30 হও, যেই ব্যাচই হও, তোমাকে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, জীবনে যদি বায়োলজির বও নাও পড়ো, তুমি আমার এই ক্লাসগুলা A to Z দেখলে তোমার বায়োলজিতে কোনো কিছুই আটকাবে না এবং এটা সবচেয়ে কম সময়ে শেষ হবে। মজার ব্যাপার হচ্ছে এইটাই। অন্যদের যদি প্লেলিস্ট দেখো, দেখবা যে এখানে 8-10 ঘন্টায় তারা যা পড়াইছে, আমার এই প্লেলিস্টে হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমি সব পড়াইছি, তা আবার অ্যানিমেশন দিয়ে নিজের গুছানো নোট সহ। এটাই হচ্ছে পার্থক্য। কারণ অন্য টিচাররা যারা আছে তারাও ভালো পড়ায়, কিন্তু দেখা যায় যে তারা আসলে সময় কম দেয়, নোট গুছানোর পিছনে টাইম কম দেয়, হয়তো অন্য কোনো কাজ বেশি করে। নোট গুছানোর পিছনে টাইম কম দেওয়ার কারণে তাদের হচ্ছে ক্লাসে দেখবা গুছানো থাকে না, কথা বেশি বলে, আস্তে আস্তে আগায়। আর আমার এই জিনিসগুলো দেখতে মনে হচ্ছে অনেক আস্তে আস্তে, বাট আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা টপিক ডিটেলস পড়াচ্ছি, ইন ডেপথ পড়াচ্ছি। তোমার কাছে হয়তো মনে হতে পারে ভাই আপনারও তো 4 ঘন্টা লাগে, বাট তুমি আমার 4 ঘন্টার সাথে অন্য যে কারো 4 ঘন্টা কম্পেয়ার করে দেখো, আমাদের 4 ঘন্টায় ফুল কাভার করতেছি, আর অন্যদের 4-5 ঘন্টার ক্লাসে দেখবা যে অনেক কিছুই বাদ দিচ্ছে, বলতেছে এটা আসবে না, এটা এইচএসসি, এটা মেডিকেলের জন্য, মানে এইচএসসি তত আসে না, বাদ, অত ডিটেলস পড়ার দরকার নাই, এক্সাম্পল এত দেখার দরকার নাই, শেষ। তাহলে কিন্তু সমস্যা, বা সব পড়াইতে গেলে সময় বেশি লাগে, সো টাইমও বাঁচবে এবং A to Z ফুল বেসিক ক্লিয়ার হবে এই একটা প্লেলিস্ট দেখলে। সো অবশ্যই তোমরা নিজেরা দেখবা, বন্ধুদের সাথে চোখ বন্ধ করে শেয়ার করবা, আর এই ক্লাসগুলো করলে তোমার আর কোথাও বায়োলজি প্রাইভেট পড়তে হবে না, এটা 100% চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো, তোমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন হচ্ছে ফেসবুক পেজ, তো এখানে লাইভ হয়। আর আমাদের দুইটা কোর্স আরেকবার একটু বলি, প্রয়াস 2.0 রানিং আছে, এটা এইচএসসি 22 এবং 21 সেকেন্ড টাইমারদের জন্য। অনলাইন এক্সাম, অফলাইন এক্সাম থাকবে, অসাধারণ সব ক্লাস থাকবে, দাগানো বইয়ের পিডিএফ থাকবে, তারপরে হচ্ছে তোমাদের লেকচার নোটগুলা দিব, আর সাথে হচ্ছে পার্সোনাল মেন্টরিং, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি কখনো এরকম করব না যে আমার কোনো কোর্সে আমার স্টুডেন্টকে আমি চিনি না, ওর সাথে আমার জীবনে কোনো কথা হয় না, এটা হবে না। আমার কাছে তুমি টাকা দিয়ে পড়তে আসছো মানে অবশ্যই তোমার একটা দায়িত্ব আমি নিছি। আমি তোমার হচ্ছে যে কোনো সময় বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় হচ্ছে আমি তোমার পাশে থাকবো, তোমাকে বড় ভাইয়ের মতো হচ্ছে গাইড করব। এটা হচ্ছে আমাদের কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। অনেক জায়গায় দেখবা যে টাকা নিয়ে কোর্স চালু করতেছে, বা টিচার তোমার চিনেও না, তুমি ক্লাস করতেছো নাকি করতেছো না তার কোনো যায় আসে না, তুমি তার সাথে কোনো প্রশ্ন করতে পারো না, মেসেজ দিলে সে জীবনে মেসেজও সিন করে না। ম্যাক্সিমাম টিচার, 99% টিচারই হচ্ছে এইরকম। এখন কোচিংয়ে তো আরো বেশি, কারণ কোচিংয়ে এক একদিন এক এক টিচার আসে, তো কোন টিচারের ঠেকা পড়ছে তোমাকে সময় দিবে, কারণ তার কাজ হচ্ছে 2 ঘন্টা পড়ানো, পড়া এসে চলে গেছে, পরের ক্লাসে আরেকজন আসছে। এই জন্য তোমরা যদি পার্সোনাল কনস্ট্যান্ট যদি সাপোর্ট চাও, কনস্ট্যান্ট যদি গাইডলাইন চাও, তুমি যদি চাও যে তোমার উঠতে বসতে খাইতে ঘুমাইতে কেমনে পড়াশোনা করা উচিত, কেমনে কি করা উচিত, হতাশ হইলে কেমনে এখান থেকে বের হয়ে আসা উচিত, কিভাবে তোমার পড়াটা আগানো যাবে, তোমার পড়া অনেক জমে গেছে কেমনে শেষ করবা, যে কোনো ধরনের গাইডলাইন তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হইলে সব সময় পাবা, যেটা তোমাকে আর 10টা স্টুডেন্টের থেকে অনেক আগায় রাখবে। কারণ তোমার সাথে আর 10টা স্টুডেন্টের এমনি কোনো পার্থক্য নাই, কিন্তু তখন পার্থক্য হবে, কারণ তোমাকে তখন এরকম একটা এক্সপিরিয়েন্সড ভাইয়া যদি গাইড করে সব সময়, তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের থেকে অনেক আগায় থাকবা। ও কিন্তু এই গাইডটা পাচ্ছে না, ও মনে করো হতাশার মধ্যে সেই যে বসে আছে তো বসেই আছে, আর তোমারে কিন্তু আমি টান দিয়ে বের করে নিয়ে আসছি, মোটিভেশন দিছি, তোমাকে একটা সুন্দর গাইডলাইন দিছি, প্রবলেম সলভ করে দিছি।
তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর্সে পাবে এবং এটা সব কোর্সেই থাকবে। এটা মেডিকেল কোর্সেও থাকবে, সুব্রতা 1.0 যেটা হচ্ছে একাডেমিক বায়োলজি ব্যাচ, বা সামনে যখন কেমিস্ট্রি ব্যাচ আসবে একাডেমিক, সেখানেও থাকবে, সব জায়গাতে থাকবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি পেতে চাও, আর সাথে তো অসাধারণ ক্লাস তো আছেই। আমাদের ক্লাসগুলো আমি নিজে হয়তো সেরা বললে তোমরা মাইন্ড করতে পারো, নিজে আসলে বলা ঠিক না, বাট মার্কেটিং এর জন্য আসলে বলা লাগে। কারণ আমি দিন শেষে দেখলাম যে আসলে লজ্জা পেয়ে যদি আমি বসে থাকি, আমি যদি বলি যে তোমরা একটু শেয়ার করো, মানুষজন না শেয়ার করে না। তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি একটু টক্সিক না, এগুলা কারণ হচ্ছে কি, আমি যদি আমার ক্লাসটাকে ভালো না বলি, তুমি কখনোই আরো 10 জনটা যায় বলবা না, বা তুমি নিজেও দেখবা না। অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার এই কথা শুনে ক্লাসে ঢুকবে, যে দেখি তো এত ফুলায় বলতেছে, দেখি তো তার ক্লাসগুলো কেমন। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখে তখনই না জিনিসটা মার্কেটিং হয়। আসলে চুপচাপ বসে থাকলে কিন্তু আসলে হয় না। সত্যি কথাই, পড়াশোনার ক্ষেত্রে একটু অন্যরকম জিনিস, কারণ আমি চাই যে আমাদের এই ফ্রি কন্টেন্টগুলা সারা বাংলাদেশে পৌঁছাক। আর তোমরা যারা ক্লাস করছো অনেস্টলি, তারা তো অ্যাটলিস্ট বিশ্বাস করো যে আসলে আমাদের ক্লাসগুলা যদি দি বেস্টও না হয়, ধরে নিচ্ছি যে দি বেস্ট না হইলো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস তো বলা যায় অ্যাটলিস্ট, তাই না? এইটুকু তো অ্যাটলিস্ট ডিজার্ভ করি নাকি? তোমরাই বলো কমেন্টে। যাই হোক, তো এই জন্য এই ক্লাসগুলো সবাই হচ্ছে একটু শেয়ার করো। আচ্ছা, এখন আসো লাস্ট টপিক শেষ। এখন আসো আমরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড, ছবি আঁকা শিখবো, এদের গঠন পড়বো। ছবি আঁকতে আমরা গঠন শিখবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড, ছবি আঁকা শিখবো, ছবি আঁকতে হচ্ছে আমরা গঠন পড়বো, তাহলেই শেষ হয়ে যাবে। ওকে, আর একটু সময় লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, 10-15 মিনিট টাইম দিও। এগুলা জাস্ট অ্যানিমেশন, এগুলো এখন দেখা লাভ নেই, সরাসরি চলে আসো। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। আচ্ছা, আগে আমরা কিছু বেসিক জেনে নেই। অলরেডি পড়ছি, আমরা জানি, জানা জিনিস আরেকবার বলি। বলো, ফার্স্ট ক্লাসে বলছিলাম মূলের ত্বকে কখনো কি কিউটিকল থাকে? কিউটিকল থাকে না। পড়াইছিলাম যে কিউটিকল হচ্ছে একটা মোম জাতীয় আবরণ। তো মূলের ত্বকে যদি মোম জাতীয় আবরণ থাকে, সেই মূল তো তোমার বাইরে থেকে পানি শোষণ করতে পারবে না। তাহলে মোম জাতীয় আবরণ থাকলে সেটা কখনো হচ্ছে পানি শোষণ করতে পারবে না। এই কারণে মূলের ত্বকে হচ্ছে কখনো কিউটিকল থাকে না, আমরা কিন্তু পড়াইছি। তাহলে প্রথম কথা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল, দিন শেষে এটা একটা মূল, এই কারণে এদের ত্বকে হচ্ছে কোনো কিউটিকল থাকবে না। ফার্স্ট জিনিস জেনে নাও। তারপরে সবসময় বলছিলাম মূলের যে মূলরোমটা থাকে, সেই মূলরোমটা হচ্ছে কিন্তু তোমার এককোষী মূলরোম। তাহলে এখানে হচ্ছে এককোষী মূলরোম থাকবে। আবার একটু আগে পড়াইছি মূলের বহিস্থলীয় অঞ্চলে কোনো হাইপোডার্মিস বা অধত্বক থাকে না। দ্যাট মিনস এখানে কোনো হাইপোডার্মিস বা অধত্বক থাকবে না, একটু মনে করে দেখো। আবার বলছিলাম মূলের কর্টেক্স হচ্ছে বহু সারি, অনেক সারি হচ্ছে তোমার প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। তাহলে বহু স্তর বা কর্টেক্স হচ্ছে অনেকগুলো স্তরে বিন্যস্ত। মূলের পেরিসাইকেল বা পরিচক্র হচ্ছে এক সারি প্যারেনকাইমা দিয়ে গঠিত। বারবার বলছিলাম কিন্তু এগুলো সব। তাহলে আগে এটা একটু জেনে রাখলে আমাদের ছবি আঁকতে সুবিধা হবে। তারপরে এইমাত্র পড়াইছি মূলের ভাস্কুলার বান্ডেল কিন্তু অরিও, সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, মূলের ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরিও। দ্যাট মিনস জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে আলাদা, কেউ কারোর সাথে কানেক্টেড না। এই যে এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, আলাদা। এবং মূল, ওই যে ম চিন্তা করে দেখো, মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে, অর্থাৎ মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝখানে মানে কেন্দ্রের দিকে থাকবে, তাহলে প্রোটোজাইলেম হচ্ছে বাইরের দিকে থাকবে। আর এই স্ট্রাকচারকে কি বলা হয়? এক্সার্ক বলা হয়। একটু আগে পড়ে আসছে এগুলা। এবার একটু ইম্পর্টেন্ট, মূলে জাইলেম বা ফ্লোয়েমের যে গুচ্ছ আছে বা ফ্লোয়েমের যে বান্ডেল আছে, একবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েমের বান্ডেল সংখ্যা বা গুচ্ছের সংখ্যা হচ্ছে 6 বা 6-এর অধিক, 6 বা 6+, মানে 6 বা 6-এর অধিক। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েমের যে বান্ডেল আছে, সেটার টোটাল সংখ্যাটা হচ্ছে 6 বা 6-এর থেকে বেশি একবীজপত্রী হইলে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তোমার 2 থেকে 4টা, একটু কম থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েমের হচ্ছে বান্ডেল সংখ্যা হচ্ছে 2 থেকে 4টার মধ্যে থাকে। ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম। তাহলে এই ইনফরমেশনগুলোকে হচ্ছে কাজে লাগায়া এখন হচ্ছে আমাদেরকে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আঁকতে হবে। বাট ব্যাপারটা কিন্তু এখন তোমাদের কাছে ইজি, যে ভাই এতক্ষণ যা বলছেন সব তো পড়াই ফেলছি, এখন খালি এই তথ্যের আলোকে তোমাকে এটাই হচ্ছে আমাদের গঠন। তো পরীক্ষা যখন আসবে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন ব্যাখ্যা করো, তুমি এই পয়েন্টগুলাই সুন্দর করে লিখলে এটা হচ্ছে গঠন হয়ে যাবে, আর সাথে ছবি আঁকলে এটাই হচ্ছে চিত্র সহ বর্ণনা হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু আসলে পড়া শেষ, খালি এখন ছবি আঁকা শিখতে হবে। ছবি আঁকাটা কিছুই না। তাহলে চলো তোমাদেরকে হচ্ছে যে আমি এখন একটু ছবি আঁকাটা হচ্ছে শিখাই। ওকে, একবীজপত্রী পারলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলও হয়ে যাবে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল প্রায় সেম, খালি পার্থক্য হচ্ছে একটা দুটো ছোট ছোট পার্থক্য আছে, আমি আঁকার সময় বলতেছি।
ওকে, তাহলে আসো আমরা এখন একটু ছবি আঁকা শিখি। ওকে, ছবিটা যে খুব ভালো আঁকতে হবে তাও না ভাই, এর একটা সুবিধা আছে যে ছবি এত ভালো না হলেও সমস্যা নেই, মোটামুটি হইলেই হয়েছে। তো মোটামুটি কি, ফার্স্টে তুমি হচ্ছে যে আঁকো, ঠিক আছে? ওকে, আর তোমরা হচ্ছে তোমাদের সব ফ্রেন্ডদেরকে ক্লাসগুলো করতে বললো। আচ্ছা বলো তো আমি এখন কি আঁকতেছি? আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে এপিডার্মিস আঁকলাম, এপিডার্মিস একবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতেছি, মূলের অন্তর্গঠন। তো দেখো সবচেয়ে বাইরের দিকে কি থাকবে? আবরণ থাকবে, এপিডার্মিস বা ত্বক থাকবে, তাহলে এটা হচ্ছে এপিডার্মিস। আর আমরা সবাই জানি যে মূলে হচ্ছে তোমার কোনো কিউটিকল নাই, তাহলে কি আমি কি এখানে কোনো কিউটিকল আঁকছি? কিউটিকল কিন্তু আঁকি নাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝা পড়তে হবে, পড়াইছি কিন্তু গত ক্লাসে, কিউটিকল থাকে না। আচ্ছা সাথে হচ্ছে মূলে হচ্ছে এককোষী রোম থাকে, তাই না? এককোষী রোম থাকে না? দেখো আমি কিন্তু এককোষী, দেখো এখানে কিন্তু কোনো বহুকোষ দেখাই নাই, এককোষী রোম থাকে, তাহলে এককোষী রোম থাকলো, ওকে ফাইন, শেষ। তাহলে আমাদের এপিডার্মিস আঁকা শেষ, মূল রোম আঁকা শেষ, কোনো কিউটিকল নাই, কারণ মূলে কোনো কিউটিকল থাকে না। ওকে, এখন আসো মূলে, এরপরে সিরিয়ালটা চিন্তা করো, অধোত্বক থাকার কথা, হাইপোডার্মিস থাকার কথা, কিন্তু মূলে কি হাইপোডার্মিস থাকে? চিন্তা করে দেখো তো, একটু আগে পড়ায় আসছি, মূলে কোনো হাইপোডার্মিস বা অধোত্বক থাকে না। হাইপোডার্মিস বা অধোত্বক থাকে হচ্ছে তোমার শুধু কাণ্ডের ক্ষেত্রে থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে থাকে বা একবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে থাকে। তাহলে মূলে কিন্তু কোনো হাইপোডার্মিস নাই, তার মানে এখানে কোনো হাইপোডার্মিস আঁকা যাবে না, আঁকলে ভুল হবে। তাহলে এটাই এখন বেসিক, বুঝে বুঝে আঁকতেছো তো, তার মানে এখানে কোনো হাইপোডার্মিস আঁকা যাবে না। তাহলে এখানে কি আঁকতে হবে? সরাসরি কর্টেক্স আঁকতে হবে। তাহলে কর্টেক্স আঁকো, এখন কর্টেক্সগুলোকে সাদা কালার দিই, কালার চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কর্টেক্সগুলো কি ধরনের কোষ দিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, যেটা অনেকটা হচ্ছে গোল বা ডিম্বাকার। তাহলে গোল বা ডিম্বাকার এখন কোষ আঁকো, ডিম্বাকার অনেকগুলা কোষ আঁকো, সরাসরি গোল আঁকো না, দেখতে খারাপ লাগে, ডিম্বাকার কোষ আঁকো, তাহলে একটু দেখতে ভালো হবে। টিচাররা সরাসরি গোল কোষ আঁকলে না কেটে দিতে পারে, বলতে পারে একবারে গোল আঁকছো কেন, তারপরও গোল হয়ে যাবে আসলে। তাহলে কর্টেক্স আঁকো, এবং মনে আছে মূলের কর্টেক্স কিন্তু অনেকগুলা স্তরে বিভক্ত, মূলের কর্টেক্সে কিন্তু অনেকগুলা প্যারেনকাইমা স্তর থাকে, তাহলে অনেক বেশি আঁকতে হবে, 2-3টা আঁকলে হবে না। 2-3টা আঁকলে কিন্তু টিচার বলবে যে তুমি মূল আঁকছো নাকি কাণ্ড আঁকছো, কারণ কাণ্ডের কর্টেক্স হচ্ছে কয়েকটা লেয়ার থাকে, কিন্তু মূলের কর্টেক্সে অনেকগুলা লেয়ার থাকে, তাহলে অনেক লেয়ার আঁকতে হবে। এটাই হচ্ছে বেসিক, যাদের বেসিক আছে তারাই এগুলোই বুঝে বুঝে আঁকবে, আঁকতে তো সবাই পারে দেখা দেখা, বাট যে বুঝে আঁকবে সে বুঝতেছে এখানে অনেকগুলো আঁকতে হবে, কারণ মূলের কর্টেক্স হচ্ছে অনেকগুলা লেয়ার থাকে প্যারেনকাইমার। তো ধরো আমরা আঁকলাম, আর এদের মাঝখানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক আছে। ওকে, মনে করো আরেকটা লেয়ার দিয়ে দিই, ঠিক আছে, শেষ। তাহলে মূলের কর্টেক্স মোটামুটি ধরো আঁকা শেষ, অনেকগুলা লেয়ার দিছি। তাহলে এবার বলো কর্টেক্সের নিচে কি থাকবে? অন্তত্বক থাকবে বা এন্ডোডার্মিস থাকবে, এটাকে আমরা নীল কালার দিই। ফার্স্ট একটা বৃত্ত আঁকো, সমস্যা নাই, ধরো এখানে একটা সুন্দর করে হচ্ছে একটা বৃত্ত আঁকো। ওকে, তাহলে এটা হচ্ছে এন্ডোডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস, এবং এন্ডোডার্মিস হচ্ছে তোমার নলাকৃতির চাপা কোষ দিয়ে গঠিত। তাহলে এটা আমি এন্ডোডার্মিস বা অন্তত্বক আঁকতেছি। ওকে, শেষ। এরপরে আসো হচ্ছে মূল, মূলের যে পেরিসাইকেল বা পরিচক্র সেটা হচ্ছে এক সারি, মূলের যে পেরিসাইকেল বা পরিচক্র সেটা কিন্তু হচ্ছে তোমার এক সারি, মনে আছে এক সারি। তাহলে এক সারি হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত। তাহলে আমি এটা একটু হলুদ আঁকলাম, এক সারি, কিন্তু কাণ্ড হইলে এখানে হচ্ছে 2-3টা সারি দিতাম, কারণ কাণ্ডের পরিচক্র হচ্ছে একাধিক সারি, মূলের পরিচক্র হচ্ছে এক সারি, তো এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে দিচ্ছি। ওকে, আঁকলাম, তাহলে আমাদের পরিচক্র আঁকা শেষ। এবার আসো মূলের ভাস্কুলার বান্ডেল কিন্তু অরিয়, একটু চিন্তা করো, মূল যেহেতু, তাহলে ভাস্কুলার বান্ডেল অরিয়, তার মানে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু আলাদা, জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু আলাদা। কিন্তু আবার এখানে কাহিনী আছে, তুমি কয় বীজপত্রী আঁকতেছো? দ্বিবীজপত্রী, একবীজপত্রী আঁকতেছো। একবীজপত্রীর ক্ষেত্রে জাইলেমের গুচ্ছের সংখ্যা কত থাকবে? 6 বা 6-এর বেশি। ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা কত থাকবে? 6 বা 6-এর বেশি। সো এটাও মাথায় রাখতে হবে যে এইগুলাই ভুল হয়, পোলাপান আঁকার সময় মনের সুখে আঁকে, 3-4টা আঁকে, 3-4টা আঁকলে টিচারও তখন মনের সুখে গোল্লা দেয়, কারণ টিচার বলে যাই তুমি তো একবীজপত্রীর মূল আঁকতেছো। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের সংখ্যা বা ফ্লোয়েমের সংখ্যা 6 বা 6-এর বেশি, তাহলে মিনিমাম 6টা বা 7টা, সবচেয়ে সেফ হচ্ছে 7টা করে আঁকবা, তাহলে সেফ হবে, যেহেতু একবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতেছো। তাহলে 7টা ফ্লোয়েম আঁকতে হবে, 7টা জাইলেম আঁকতে হবে। তো ফার্স্টে ফ্লোয়েম আঁকো, ফ্লোয়েমগুলো এরকম আগে দেখাও, সবুজ কালার, 1টা 2টা 3টা, ধরো 4টা 5টা, আচ্ছা আমি 6টা আঁকছি।
ওকে ফাইন, একটু জায়গা কম হয়েছে, তোমরা একটু জিনিসটা আইকো, মাঝখানে চিপা চুপা দিয়ে আরেকটা দিয়ে দেই, 7টা। ওকে, 7টা হচ্ছে ফ্লোয়েম আঁকছি। ফ্লোয়েমগুলোর মাঝখানে হচ্ছে তুমি কোষ এঁকে দাও, এগুলো নর্মাল একটা কোষ এঁকে দিলেই হবে। ফ্লোয়েমগুলোর মাঝখানে 4 কোণা বহুভুজ কোণা হচ্ছে কোষ এঁকে দাও, তাইলেই হবে, এগুলোই হচ্ছে ফ্লোয়েম। কিন্তু এটা কিন্তু আঁকতে হবে 6টা বা 6-এর বেশি, 7টা হচ্ছে সেফ। ঠিক আছে, দেখছো আমি সবুজগুলা ফ্লোয়েম, দেখো আমি 7টা আঁকছি সেফ থাকার জন্য, কারণ এটা একবীজপত্র আঁকতেছি। এবার আসা হচ্ছে জাইলেম, তাহলে জাইলেমও যতগুলা ফ্লোয়েম দিবা জাইলেমও ততগুলা দিবা, 7টা, 6টা বা 7টা দিবা। তাহলে জাইলেম গুলাকে ধরো আমি সাদা কালার দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখন আসো, এটা কি মূল আঁকতেছি, তাহলে ম ম ম, মূলে মেটাজাইলেম মাঝখানে, মূলে মেটাজাইলেম মাঝখানে, তাহলে মেটাজাইলেম গুলা বড়, তাহলে মাঝখানে দাও একটা, ধরো 2টা, তুমি 3টা, 4টা, 5টা, 6টা ধরো, তাহলে মেটাজাইলেম মাঝখানে, তাহলে প্রোটোজাইলেম হচ্ছে বাইরের দিকে। তাহলে প্রোটোজাইলেম গুলো আস্তে আস্তে ছোট করে দাও, সাইজে ছোট করতে করতে যে প্রোটোজাইলেম বাইরের দিকে, এখানেও দাও। ওকে, এখানেও দাও। তোমরা একটু বৃত্তটা এই জন্য বড় আঁকো, আমার এখানে জায়গা কম, আমি একটু বড় করে তোমাদেরকে দেখানোর জন্য, কারণ ক্লাসে ছোট ছবি আঁকলে তো তোমরা বুঝবা না, আর তোমরা তো খাতায় ছোট করে ছবি আঁকবা, এই জন্য তখন বৃত্তটা একটু বড় দিও। ঠিক আছে, তাহলে যে দেখো মেটা মাঝখানে, মূলে মেটাজাইলেম মাঝখানে, আর প্রোটোজাইলেম দেখো এই যে ছোটগুলা হচ্ছে পরিধির দিকে, মেটাজাইলেম মাঝখানে, প্রোটোজাইলেম হচ্ছে পরিধির দিকে। ওকে, আঁকলাম, শেষ। তাহলে ভাস্কুলার বান্ডেল শেষ। তাহলে বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা এখন কি বসবে, মজ্জা বসবে, বুঝতেই পারতেছো। তাহলে মজ্জাগুলোরও আমি একটা কাজ করি, হলুদ করে দিই, বেশি হলুদ করে দিই। তাহলে এই যে মজ্জা, এই যে প্যারেনকাইমা কোষ, এগুলা ফাঁকে ফাঁকে হচ্ছে মজ্জা এঁকে দাও, যতটুকু জায়গা খালি আছে বা এখানে মজ্জা এঁকে দাও। ওকে, ঠিক আছে, তোমরা আঁকতে থাকো আমার সাথে সাথে, বা একটু আমি জাস্ট এখন দ্রুত আঁকতেছি, হ্যাঁ, এটা সময় নষ্ট না করি, জাস্ট দ্রুত আঁকি। এই যে ফাঁকা জায়গাগুলো এখন খালি মজ্জা দিয়ে ফিল আপ করে দাও। ওকে, শেষ। এটাই হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, আঁকা শেষ। তাহলে এখন দেখো তো একটু নামকরণ যদি আমি তোমাদেরকে করি, এটা হচ্ছে এপিডার্মিস, বুঝতেই পারতেছো, একটু সাদা কালার দিয়ে নামকরণ করি, এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। তাহলে এখন দেখছো বুঝে আঁকলে সহজ। এটা হচ্ছে মূলরোম, এবং মূলরোম কিন্তু এককোষী, এখানে কিন্তু পাকনামি করে হচ্ছে আবার ভাগ করতে যাও না, মূলরোম কিন্তু এককোষী। তাহলে মূলরোম হচ্ছে এককোষী, এটা হচ্ছে এপিডার্মিস। এটা হচ্ছে কর্টেক্স, বুঝতেই পারতেছো, কর্টেক্স। এটা তো বুঝতেই পারতেছো এন্ডোডার্মিস বা অন্ততক। আমি আর বাকি নামগুলা না লিখি, বা যদি আচ্ছা ঠিক আছে একটা ভালো মতো লিখি, বাকিগুলো আর লেখার দরকার নাই। অন্ততক, এন্ডোডার্মিস, তার ভিতরেরটা এই যে এই হালকা হলুদগুলা হচ্ছে তোমার পরিচক্র বা পেরিসাইকেল বা পরিচক্র। তারপরে হচ্ছে তোমার এই সবুজগুলা হচ্ছে ফ্লোয়েম, সাদাগুলা হচ্ছে জাইলেম, আর একবারে ভিতরের হলুদগুলা হচ্ছে মজ্জা, ভিতরের হলুদগুলা একবারে কেন্দ্রে হচ্ছে মজ্জা। আর এই যে মজ্জা থেকে রেখার মতো যেই কোষগুলা হচ্ছে দেখো ভাস্কুলার বান্ডেলের, দুইটা ভাস্কুলার বান্ডেলের মাঝখান দিয়ে পরিচক্র পর্যন্ত চলে গেছে যে রেখার মতো কোষগুলা, এটারে তোমার বলা হয় মজ্জা রশ্মি, রশ্মির মতো আর কি চলে গেছে মজ্জা রশ্মি। ওকে, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। কঠিন লাগছে? আর ছবি আঁকা যদি পারো, ছবি যদি এরকম বুঝে বুঝে আঁকতে পারো, বাকিটা তো লেখা একবারে ইজি। তাহলে লেখাটা কি বলবা, বলবা যে ফার্স্টে হচ্ছে এখানে এপিডার্মিস থাকে, মূলের এপিডার্মিসের নাম কি পড়াইছি, এপিব্লেমা বলা হয়। মূলের মানে আসলে সরি এপিডার্মিস কেন লিখছি, দূর, মূলের মানে আবরণটা নাম হচ্ছে এপিব্লেমা, সরি এখানে একটু ভুল করছি, মূলের যে আবরণটা আসলে মানে আবরণের আবার ইংলিশ আসলে এপিডার্মিস, এই জন্য একটু লিখছি, আসলে মূলের আবরণটার নাম হচ্ছে এপিব্লেমা। ত্বকে মানে কাণ্ডের আবরণটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে। তাহলে মূলের আবরণটার নাম হচ্ছে এপিব্লেমা, সরি একটু যাই হোক এটা পড়াইছি কিন্তু, তাহলে এটা হচ্ছে এপিব্লেমা। তাহলে এপিব্লেমা, তাহলে এপিব্লেমা আঁকলাম, তার উপরে হচ্ছে তোমার এককোষী হচ্ছে মূলরোম দিছি, মূলরোম আঁকছি। অন্তত অধতক নাই, মূলে কোনো অধতক থাকে না, এই জন্য অধতক আঁকি নাই। মূলের কর্টেক্স গুলো হচ্ছে অনেকগুলা স্তর, তাহলে এটাই লিখবা। মানে এখন আমি যা বলতেছি এটাই আসলে বৈশিষ্ট্য, মানে তুমি ছবি এঁকে গঠন বলবা না, এই গঠন আর কি। কর্টেক্স হচ্ছে অনেকগুলা স্তরে সজ্জিত, কর্টেক্সের নিচের দিকে হচ্ছে তোমার চাপা একসারি কোষ দিয়ে হচ্ছে তোমার অন্ততক গঠন হয়। এখানে হচ্ছে ও আচ্ছা মূলের অন্ততক,
ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ না আঁকলেও হবে, না দেখাইলেও সমস্যা নাই, বাট এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, বলতে পারো গঠন বর্ণনা করার সময়। তারপরে বলবা যে অন্তত্বকের নিচে হচ্ছে তোমার এক সারি প্যারেনকাইমা দিয়ে গঠিত হচ্ছে পরিচক্র থাকে। আর যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদের মূল, তাহলে বলবা যে এখানে ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরিও, এবং এখানে কেন্দ্রে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা হচ্ছে 6 বা 6-এর বেশি, আর একবারে মাঝখানে হচ্ছে মজ্জা রশি থাকে। আচ্ছা, এখন আসো একই সাথে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা পড়ায় দিই। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হুবহু সেম, এপিব্লেমা থাকবে, মূলরোম থাকবে, কর্টেক্স অনেকগুলো স্তরে সজ্জিত থাকবে, সবই সেম। খালি একটা জায়গায় পার্থক্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডেল, সেই ভাস্কুলার বান্ডেল হচ্ছে 2 থেকে মাত্র 4টা। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্টিলের ভিতরে ভাস্কুলার বান্ডেল কম, মজ্জা হচ্ছে বেশি থাকবে। এই কারণে আমরা বলতে পারি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল হচ্ছে কম, তার মানে এখানের মজ্জা হচ্ছে বৃহৎ। এটা অবজেক্টিভে আসছিল একবার, দেখছো? পড়াশোনা বুঝে পড়লে কত ইজি, কারণ স্বাভাবিক না, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ভাস্কুলার বান্ডেল বেশি থাকার কারণে মজ্জা হচ্ছে অনেক কম থাকে। আর দ্বিবীজপত্রীতে উল্টা, ভাস্কুলার বান্ডেল কম, তাহলে ভাস্কুলার বান্ডেল কম থাকলে তাহলে বাকি জায়গাগুলো হচ্ছে মজ্জা, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মজ্জা হচ্ছে বৃহৎ আর ভাস্কুলার বান্ডেল হচ্ছে সংখ্যায় কম থাকে, 2 থেকে 4টা। সো এটা যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ আঁকতে দিত, তুমি হচ্ছে জাইলেম আঁকতা হচ্ছে হাইয়েস্ট 4টার বেশি আঁকা যাবে না, ফ্লোয়েম আঁকতা হচ্ছে হাইয়েস্ট 4টা, আর বাকি জায়গাটা তুমি মজ্জা দিয়ে ফিল আপ করে দিতা। অর্থাৎ এদের মজ্জার পরিমাণ বেশি, জাইলেম ফ্লোয়েমের সংখ্যাটা হচ্ছে কম, এবং আঁকার সময় জাইলেম ফ্লোয়েম 4টা দিতে হবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে তুমি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতে পারলা, সহজ, একবারে ইজি। এখন আসো হচ্ছে কাণ্ডে চলে আসো। আগে আমরা দ্বিবীজপত্রীর কাণ্ড আঁকাই, লাস্টে একবীজপত্রীর কাণ্ড আঁকাবো, কারণ একবীজপত্রীর কাণ্ডটা হচ্ছে এক্সেপশন, সবকিছু থেকে এক্সেপশন, এটা একবারে লাস্টে আঁকবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, বৃত্তটা হেলান দিয়ে আছে, ক্লান্ত। আচ্ছা, এপিব্লেমা, আচ্ছা চিপা চুপা কি ভাই? আচ্ছা যাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল শিখাইয়া দিয়েছি। তাহলে দ্বিবীজপত্রীতে কি বললাম? দ্বিবীজপত্রীর মূল হইলে খালি এখানে একটা জায়গায় পার্থক্য আসবে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হচ্ছে যে তোমার এখানে ভাস্কুলার বান্ডেল হচ্ছে 2 থেকে 4টা দিবা হাইয়েস্ট। সো তখন ভাস্কুলার বান্ডেল কমে যাবে, মজ্জা বেড়ে যাবে, মজ্জাটা বড় হবে, ভাস্কুলার বান্ডেল পরিমাণে কম হবে, আর বাকি সব মোটামুটি সেম থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে এগুলো আমরা পারবো। আচ্ছা, এখন আসো হচ্ছে কাণ্ডে চলে যাই। ওকে, তোমরা চাইলে এটা আবার দেখতে পারো টেনে টেনে। এই যেটা হচ্ছে কচু মূল, কচু হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, তো একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে মূলের ছবিটা আঁকছে, সেম ওই যে যা আঁকছি তাই দেখো। মূলত্বক বা এপিব্লেমা, এটা হচ্ছে মূলরোম, দেখছো এককোষী মূলরোম। এই যেটা হচ্ছে কর্টেক্স, দেখো এই যেটা হচ্ছে অন্তত্বক, তারপরে হচ্ছে পরিচক্র এক সারি, দেখো প্রোটোজাইলাম ভিতরে, মানে মেটাজাইলাম ভিতরে, মূলে মেটাজাইলাম মাঝখানে, প্রোটোজাইলাম দেখো বাইরের দিকে। আর হচ্ছে দেখছো কয়টা দিছে, দেখো জাইলাম দিছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, জাইলাম 7টা দিছে, দেখবা যে ফ্লোয়েমও 7টা দিছে, দেখছো যে 6-এর বেশি থাকবে একবীজপত্রী যেহেতু। ওকে, এবার আসো হচ্ছে এগুলো ইংলিশে। আচ্ছা, এই জিনিসগুলো অলরেডি পড়ায় ফেলছি না? এক্সার্ক কি, এন্ডার্ক কি, মেজার কি পড়াইছি, সব পড়াইছি, এগুলো পারা উচিত। আর ট্রান্সফিউশন টিস্যু, এটা নগ্নবীজ উদ্ভিদে পড়াইছি। ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের স্পেশাল একটা টিস্যু বলছিলাম। এটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেল এবং মেজোফিলের মাঝখানে হচ্ছে পদার্থ পরিবহনে সাহায্য করে, স্পেশাল টিস্যু। নগ্নবীজিতে ডিটেলস পড়াইছি। যাদের এই বেসিকগুলাই প্রবলেম, ট্রান্সফিউশন টিস্যু কি, হাবিজাবি কি বা নগ্নবীজি চ্যাপ্টারটা যাদের প্রবলেম, আমাদের ন্যানো বায়োলজি কোর্সের নগ্নবীজি ক্লাসটা দেখো, ডিটেলস সব পড়ানো হয়েছে। ওইখানে আমি তোমাদেরকে হচ্ছে আবার ওই যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত আঁকা দেখাইছি, সবকিছু দেখাইছি কিন্তু, তো ওইখানে যাও, পারবা। আচ্ছা, এবার আসো হচ্ছে মনোকট রুট। মনো মানে হচ্ছে এক, এটা ইংলিশ টার্মটা একটু শিখে রাখো, এটা বেটার। মনো মানে হচ্ছে এক, মনোকট কথাটার মানে হচ্ছে একবীজপত্রী, আর রুট মানে হচ্ছে মূল, তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূল বুঝাচ্ছে আর কি। ঠিক আছে, এটা ইংলিশে ওই একই জিনিস। দেখছো কয়টা, দেখছো অনেকগুলা। ওকে, আর এটা হচ্ছে ডাইকট রুট, ডাই মানে হচ্ছে 2, তার মানে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। দেখছো, খালি একটা জিনিসই বলি, দেখছো যেহেতু এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, দেখো জাইলেম কয়টা আছে, দেখছো এই যে 1টা 2টা 3টা 4টা, দেখছো, তাহলে জাইলেম কিন্তু 4টা আছে, 4টার বেশি কিন্তু আর রাখে নাই। এই যে এইগুলাই ভুল হয়, বুঝে না পড়লে এগুলাই ভুল হয়, যে পোলাপান মনের সুখে আঁকতেই থাকে, 5টা 6টা 7টা আঁকে,
ও ভাবে যে সমস্যা কি, বইয়ে 4টা দিছে আমি 6টা দিয়ে রাখি, বাট ও তো আর বুঝে নাই যে ভাই বইয়ে তো এমনি এমনি 4টা দেয় নাই, যেহেতু দ্বিবীজপত্রী তাহলে 2টা থেকে 4টা থাকবে। ওকে, এবার আসো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা আমরা লাস্টে পড়ি, কারণ এটা একটু ভেজাল মানে অন্যগুলোর সাথে মিলবে না। আগে দ্বিবীজপত্রীর কাণ্ড পড়ি। দ্বিবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর কাণ্ডে চলে যাই। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তোমাদেরকে আগে আঁকা শিখাই, তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হবে। তারপরে হচ্ছে আমরা একবীজপত্রীর কাণ্ডটা লাস্টে আঁকা শিখাই। তাহলে কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের সাথে মূলের মিল আছে, ওই যে একবারে প্রথমে পড়াইছিলাম যে শুধু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই 3টা জিনিসের মোটামুটি সেম, যে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল আছে, পরিচক্র আছে, তারপর হচ্ছে অন্তঃত্বক আছে, এগুলো হচ্ছে সেম। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে এক্সেপশন, ওইটা একটু আলাদা, এই জন্য ওইটার ছবিটা একটু অন্যরকম, বাকি 3টার ছবি একরকমই, মানে কাছাকাছি আর কি। তাহলে এখন আমরা কি আঁকতেছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকতেছি, কাণ্ড। তাহলে কাণ্ড যদি আঁকি, তাহলে ফার্স্টে আসো, আঁকলাম। তাহলে আমি কি আঁকছি, আমি কিন্তু কাণ্ড আঁকতেছি। তাহলে বলো ফার্স্ট কথা, কাণ্ডে কি থাকে, কিউটিকলের আবরণ থাকে। কাণ্ডে কিন্তু কিউটিকলের আবরণ থাকে, পড়াইছি কিন্তু ফার্স্ট পার্ট, চ্যাপ্টারটার ফার্স্ট পার্টে পড়াইছি। তাহলে এই যে নীলটা হচ্ছে কিউটিকল, তাহলে কাণ্ডের উপরে হচ্ছে কিউটিকলের আবরণ দিবা, নীল কালার দিয়ে দিচ্ছে, আমি বুঝাচ্ছি, দেখছো? তাহলে বুঝে বুঝে পড়বা, মূলে কিন্তু কোনো কিউটিকল নাই, কিন্তু কাণ্ডে আছে। তাহলে দেখো, এবং কাণ্ডের থেকে যে কাণ্ডরোম বের হয়, বারবার পড়াইছি, কাণ্ডরোম কিন্তু বহুকোষী, মনে আছে? তাহলে কাণ্ডর যে রোমগুলো আঁকবা ভাই, এগুলা কিন্তু বহুকোষী, এগুলার এখন তুমি কোষ বিভক্ত করো, এই যে আমি 3-4টা কোষে ভাগ করে দিছি। তাহলে কাণ্ডরোম কিন্তু বহুকোষী। তাহলে দেখো কাণ্ডরোম বহুকোষী, কাণ্ডরোম আসছে, নীলটা হচ্ছে কিউটিকল, কিউটিকলের আবরণ আছে, আর হচ্ছে তোমার এই যে এপিডার্মিস, কাণ্ডের আবরণটা হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, এবার আসো কাণ্ডের মধ্যে কি থাকে, কাণ্ডে কিন্তু অধোতক থাকে বা হাইপোডার্মিস থাকে। তাহলে কাণ্ডের অধোতক হচ্ছে হাইপোডার্মিস দিয়ে গঠিত। তো এটাকে আমি সাদা দিয়ে বুঝাই, এবং এগুলো কিন্তু কোলেন কাইমা দিয়ে গঠিত। সেগুলোকে বৃত্তাকার আইকো না প্লিজ, বৃত্তাকার বা ডিম্বাকার এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ, কিন্তু কোলেন কাইমা বা স্ক্লেরেন কাইমা হচ্ছে বৃত্তাকার নাই। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে অধোতকটা কোলেন কাইমা দিয়ে গঠিত, পড়াইছি কিন্তু একটু আগে। সো এটা কিন্তু বৃত্তাকার না, এটা হচ্ছে 4 কোণা 5 কোণা আঁকবা, এবং এগুলো 2-3টা লেয়ার দিবা, 2-3টা লেয়ার থাকে, এটা হচ্ছে অধোতক। ঠিক আছে, আমি জাস্ট দ্রুত আঁকতেছি, আমার হয়তো আঁকাটা একটু খারাপ দেখতে পারে, জাস্ট বোঝানোর জন্য। এটা তো তোমরা নিজেরা বাসায় একটু টাইম নিয়ে আঁকলে আরো সুন্দর আঁকতে পারবা, প্র্যাকটিস করবার একটু টাইম নিয়ে, তাহলে আস্তে আস্তে দেখবা হাত চলে আসবে। আচ্ছা, এবার আসো, তাহলে অধোতক আঁকা শেষ, তারপরে আসো ওই যে কর্টেক্স। তো কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা, তাহলে ডিম্বাকার বা গোলাকার কোষ আঁকলা। ওকে, 3-4টা স্তর দিলেই হবে, এখানে এখন কাহিনী আছে, এটা কাণ্ড না। তাহলে পড়াইছি কিন্তু যে কাণ্ডের কর্টেক্স হচ্ছে কয়েক স্তরে সজ্জিত, তো 3 থেকে 4টা দিলেই আমার মনে হয় এনাফ। কয়েকটা স্তর, কয়েকটা বলতে 3-4টাই বোঝায়, এর বেশি না। কিন্তু মূল হইলে অনেকগুলো দিতাম, মূল হইলে 6-7টা দিতাম, কিন্তু এটা কাণ্ড, এই জন্য কাণ্ডের কর্টেক্স হচ্ছে 3-4টার বেশি দিবা না, কয়েক স্তর। ওকে, কর্টেক্স আঁকা শেষ। এখন আসো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন ওই যে অন্তঃত্বক আঁকবো। অন্তঃত্বক আঁকলাম। ওকে, তো অন্তঃত্বক, ঠিক আছে, অন্তঃত্বক আঁকা শেষ। এবার আসো হচ্ছে এর ভিতরে আমাদেরকে পরিচক্র আঁকতে হবে, বাট আগেই বলছি যেহেতু এটা কাণ্ডের পরিচক্র কিন্তু তোমার একাধিক সারি কোষ নিয়ে গঠিত, এখানে কিন্তু আর এক সারি আঁকলে হবে না। তাহলে কাণ্ডের পরিচক্র হচ্ছে একাধিক সারি কোষ নিয়ে গঠিত। আমি একটু দ্রুত আঁকি, হ্যাঁ, কারণ সময় কম, ক্লাস অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তোমরা হয়তো অধৈর্য হয়ে যাচ্ছ, লাঞ্চ করবা, বাট বেসিকটা তো বুঝতেছো, এগুলো তো নিজেরা এখন আঁকতে পারবা। কাণ্ড, যেহেতু এটা একটা কাণ্ড, তাহলে কাণ্ডের পরিচক্র হচ্ছে একাধিক সারি, মানে 2টা সারি আঁকো। তাহলে একটা সারি আঁকছি, এর উপরে আরেকটা সারি, বুঝছি? এগুলাই বেসিক, বুঝে পড়তেছো তুমি এখন। তাহলে এটা 2টা লেয়ার দিতে হবে, কারণ কাণ্ডের পরিচক্র একাধিক সারি। ওকে, দিলা। এবার আসো, আমরা কি আঁকতেছি, দ্বিবীজপত্রী কাণ্ড। তাহলে মনে করো দুইটা বিচি থাকলে মাঝখানে হচ্ছে তোমার কি থাকবে,
ক্যাম্বিয়াম থাকবে, পার্টিশন থাকবে। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার কি মুক্ত মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তাহলে এবার কিন্তু আর মূলের মতো আঁকা যাবে না। মূলে কিন্তু আমরা আলাদা আলাদা করে আঁকছি, ফ্লোয়েম আলাদা ছিল, জাইলেম আলাদা ছিল, কিন্তু এটা কিন্তু দ্বিবীজপত্রীর কাণ্ড। তাহলে মনে করে দেখো, দ্বিবীজপত্রীর কাণ্ড হচ্ছে মুক্ত বাট সমপার্শ্বীয়, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, খালি মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম থাকে। তাহলে এবার কিন্তু আলাদা আঁকা যাবে না। তাহলে এবার কেমনে আঁকতে হবে দেখো, এবার আঁকতে হবে হচ্ছে এরকম গোল গোল দিবা, এরকম গোল গোল কিছু স্ট্রাকচার দিবা। ওই আচ্ছা, ওই যে একটু আগে আমরা যে আঁকছিলাম না, আমরা মুক্তটা কেমনে আঁকছিলাম, এরকম করে আঁকছিলাম না? একটু মনে করে দেখো যে মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম দিছি, এই পাশে দিছি ধরো হচ্ছে জাইলেম, এই পাশে দিছি হচ্ছে তোমার ফ্লোয়েম দিছি না? এই স্ট্রাকচারটাই আঁকবা, এই স্ট্রাকচারটাই এখন এইখানে ভিতরে আঁকবা, এই হুবহু এইটাই আঁকবা, কারণ এটা হচ্ছে সংযুক্ত মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। কিন্তু এখন কিন্তু আলাদা আলাদা আঁকা যাবে না, এটাই ভুল হয়। তো এটা এই স্ট্রাকচারটাই খালি ছোট করে আঁকবা এখানে। তাহলে এই সাদাগুলা হচ্ছে আমি এটাই আঁকতেছি ছোট করে, এগুলা 5-6টা দিতে পারো, এটা সমস্যা নেই, এখানে কোনো কাহিনী নাই। ছোট করে, যদিও ভালো হইতেছে না, ঠিক আছে, ছোট করে দিলা। ওকে, দিলা, ঠিক আছে, দিলা। দেওয়ার পর এই স্ট্রাকচারটাই, তাহলে মাঝখানে কি দিতে হবে ভাইয়া? ক্যাম্বিয়াম দিতে হবে। তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম দিয়ে দাও, ক্যাম্বিয়াম দাও, ক্যাম্বিয়াম দাও, ক্যাম্বিয়াম দাও, দিলা। এখন আসো ফ্লোয়েম। ফ্লোয়েম থাকে হচ্ছে পরিধির দিকে, মনে রাখবা। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ফ্লোয়েম থাকবে হচ্ছে বাইরে, তার মানে ডট ডট দিবা হচ্ছে বাইরের দিকে, পরিধির দিকের গুলা হচ্ছে ফ্লোয়েম। তাহলে এগুলা হচ্ছে ফ্লোয়েম, আর এইগুলা হচ্ছে তোমার জাইলেম। কিন্তু কিন্তু কাহিনী আছে, ম ম ম মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে, কিন্তু আমরা এটা কি আঁকতেছি? কাণ্ড আঁকতেছি। তাহলে কাণ্ডে মেটাজাইলেম বাইরের দিকে থাকবে। তাহলে আমি যেই পার্টটা জাইলেম আঁকছি, সেই জাইলেমের মধ্যে আবার মেটাজাইলেম থাকবে হচ্ছে বাইরের দিকে, কারণ কাণ্ডে মেটাজাইলেম বাইরের দিকে থাকে। তাহলে বাইরের দিক হচ্ছে এই দিক, তাহলে এই দিকে হচ্ছে জাইলেমটা বড় হবে, আর এই যে কেন্দ্রের দিকে হচ্ছে জাইলেমটা ছোট হবে, কারণ এটা আমরা কাণ্ড আঁকতেছি। তো কাণ্ডে মেটাজাইলেম বাইরের দিকে থাকে। তাহলে জাইলেমের যে পার্টটা আছে, সেই পার্টের মধ্যে বাইরের দিকে পরিধির দিকে থাকবে হচ্ছে মেটাজাইলেম, ভিতরের দিকে থাকবে হচ্ছে ছোটগুলা প্রোটোজাইলেম। তাহলে এখানেও সেম, বাইরের দিকে হচ্ছে মেটাজাইলেম, ভিতরের দিকে হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে এটা হচ্ছে বাইরের দিক, বাইরের দিকে মেটাজাইলেম, ভিতরের দিকে হচ্ছে প্রোটোজাইলেম, বাইরের দিকে মেটাজাইলেম, ভিতরের দিকে প্রোটোজাইলেম, বাইরের দিকে মেটাজাইলেম, ভিতরের দিকে হচ্ছে প্রোটোজাইলেম। ব্যাস, এঁকে ফেললা, শেষ। ঠিক আছে, তোমরা একটু ফুল স্ক্রিনে দেখো, তাহলে তোমাদের জন্য জিনিসটা দেখতে সুবিধা হবে। ওকে, এখন লাস্টের পার্ট, মানে আমি আসলে কি আঁকছি আমি তোমারে বলি, আমি এটার একটু বড় করে দেখাই। এটা হচ্ছে পরিধি, এটা পরিধি, তাহলে এটা হচ্ছে জাইলেম। তো জাইলেমের মধ্যে আবার কি, এই অংশটা যদি জাইলেম হয়, এর মধ্যে বাইরের পার্ট হচ্ছে এটা। তো কাণ্ডে হচ্ছে মেটাজাইলেম বাইরে থাকে, তাহলে বাইরেরটা হচ্ছে মেটাজাইলেম মোটা, আর এই যেগুলো হচ্ছে ভিতরের দিক, ভিতরেরটা হচ্ছে ছোট। আমি এটাই আঁকতে বলছি, এটাই এখানে আঁকছি। ঠিক আছে, আশা করি বুঝতেছো। আমি জুম করে দেখায় দিলাম তোমাদের যাতে সমস্যা না হয়। এখন আসো হচ্ছে মাঝখানে আর কি মজ্জা, মাঝখানে এখন মজ্জা এঁকে দাও, শেষ। প্যারান কাইমা কোষ ভাই, তো প্যারা নেওয়ার কিছু নাই, আঁকলেই হয়েছে। লাইফে প্যারা নিবা না, বুঝছো? মুন্না ভাইয়ের একটা ডায়লগ আছে না, যে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যাঁ। ইজি, বুঝে পড়বা, লাইফে চিল থাকবে। আমি হচ্ছে ইন্টারে লাইফে অনেক মজা করতাম। কেন মজা করতাম? কারণ আমাদের জীবনে সবচেয়ে বড় টেনশন আসলে পড়াশোনা, ছাত্র জীবনের জন্য। তো তুমি পড়াশোনার টেনশনটা যদি একবার মাথা থেকে দূর করতে পারো, তোমার লাইফ অনেক চিল। সো পড়ার সময় পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, বুঝে বুঝে পড়বা, আমাদের ক্লাসগুলো দেখবা, বায়োলজি পানির মতো সহজ মনে হবে, বাকি সময় তুমি চিল করবা। কারণ তুমি তো পারোই সব পারলে তুমি কেন হুদায় টেনশন করবা? যাই দিবে তুমি কোপায়া দিবা, ব্যাস, এই যে শেষ। তাহলে আমাদের হচ্ছে কাণ্ড আঁকা শেষ। তুমি আর একটু সুন্দর করে আঁকার জন্য আশেপাশে আর একটু কর্টেক্স দিয়ে দিতে পারো, হালকা, বেশি দিও না, বেশি দিলে আবার দেখতে খারাপ লাগবে। তো কর্টেক্স দিলা, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কাণ্ড। তাহলে কাণ্ড কি আর বলতে হবে কোনটা কি? খালি মুখে বলে দেই, কাণ্ডের যে বহিরাবরণ বা ত্বক, এটার এপিডার্মিস বলে। মূলেরটা হচ্ছে এপিব্লেমা, আগের দিনও পড়াইছি, আর এটা হচ্ছে এপিডার্মিস। আর এটা হচ্ছে কাণ্ডরোম, কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। এরপর এটা হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস, এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে অন্তত্বক বা এন্ডোডার্মিস। এই নীলগুলা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে পরিচক্র, আর এগুলো হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল। বাইরেরটা হচ্ছে ফ্লোয়েম, ভিতরেরটা হচ্ছে জাইলেম, আর কেন্দ্রে হচ্ছে মজ্জা, আর এই রশ্মির মতো যেটা চলে গেছে মজ্জা রশ্মি। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারবো। তাহলে এগুলো নিয়ে আমাদের টেনশন নাই, তাহলে আমাদের শেষ। তাহলে এখন বলো তো, যদি কাণ্ডের অন্তর্গঠন যদি কেউ ব্যাখ্যা করতে বলে, কেমনে ব্যাখ্যা করবা? কাণ্ডের অন্তর্গঠন ব্যাখ্যা করবা হচ্ছে এইভাবে, এতক্ষণ যা আঁকছো না সেটাই ব্যাখ্যা করবা। বলবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বাইরের দিকের আবরণকে বলা হয় এপিডার্মিস,
এপিডার্মিসের উপরে হচ্ছে তোমার কিউটিকলের আবরণ থাকে, ওই যে নীলটা হচ্ছে কিউটিকল, যেহেতু কাণ্ড কিউটিকলের আবরণ থাকে। আবার এখানে হচ্ছে বহুকোষী কাণ্ডরোম থাকে। ব্যাস, বর্ণনা হয়ে গেল। এবার বলবো যে গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চলে তোমার এপিডার্মিসের ঠিক নিচে থাকে হচ্ছে তোমার অধোতক বা হাইপোডার্মিস থাকে, বলবা যে এগুলো হচ্ছে কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত, একাধিক সারি কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত। তারপরে বলবো যে কাণ্ডের কর্টেক্স হচ্ছে তোমার কয়েক সারি প্যারেনকাইমা দিয়ে গঠিত। কর্টেক্সের নিচে হচ্ছে তোমার এক সারি চাপা নলের মতো কোষ নিয়ে হচ্ছে তোমার অন্ততক গঠিত, পারো এগুলা। অন্ততকের নিচে হচ্ছে, যেহেতু এটা কাণ্ড, তাহলে একাধিক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে হচ্ছে তোমার এবার পরিচক্রটা হচ্ছে গঠিত, এবং পরিচক্রের ভিতরে হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে দুইটার মাঝখানে একটা পার্টিশন আছে, তাহলে বলবো যে এদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, এবং কেন্দ্রের একবারে ভিতরে থাকে হচ্ছে মজ্জা, এবং তার সাথে হচ্ছে মজ্জা রশ্মিশেষ। এটাই হচ্ছে তোমার বর্ণনা, 1-2 লাইন করে সবগুলা লিখবা, আর হচ্ছে ছবি আঁকবা। ব্যাস, 4-এ 5, 3-এ 4 দিবে, এর থেকে মিনিমাম তোমাকে কম দিবে না। টিচার মনে করবে আরে এত কিছু কেমনে পারে, সব তো পারে। ঠিক আছে, ব্যাস বুঝে বুঝে পড়বা, ইজি। এখন আসো তাহলে এই 3টা জিনিস আঁকা শেষ। এখন আসো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা একটু ভেজাল্লা, বাট এটা কঠিন না আসলে। আমরা তাহলে এবার একটু লাস্ট টপিকটা দেখি। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এগুলা পড়ার আগে আমি একটা জিনিস বাদ দিছি, এই জিনিসটা সেটা লাস্টে দেখাবো। আচ্ছা, এটাও লাস্টেই দেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাকে যদি এখন বলা হয় ভাইয়া মূল এবং কাণ্ডের পার্থক্য কি, নিজেরা লিখতে পারবা না? এটা আমি লিখে দিচ্ছি না, এটা তোমার নিজের পারা উচিত। যদি বলা হয় যে এমনি মূল কোনটা কাণ্ড কোনটা, চিনবা কেমনে? সিম্পল জিনিস, মূলে হচ্ছে এককোষী মূলরোম থাকবে, কাণ্ডে হচ্ছে তোমার বহুকোষী কাণ্ডরোম থাকবে। তারপরে বলবো যে মূলের ত্বকে কোনো কিউটিকল থাকবে না, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কিউটিকল থাকবে। মূলের ক্ষেত্রে কোনো হাইপোডার্মিস থাকবে না, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে হাইপোডার্মিস থাকবে। মূলের পেরিসাইকেল বা পরিচক্র হচ্ছে এক সারি কোষ থাকবে, কাণ্ডেরটা হচ্ছে তোমার একাধিক সারি কোষ থাকবে পেরিসাইকেলে। আর বলবো যে মূলের ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরিয়, আর কাণ্ডের ক্ষেত্রে বলবো যে ভাস্কুলার বান্ডেল হচ্ছে হয় মুক্ত, দ্বিবীজপত্রী হইলে মুক্ত, আর একবীজপত্রী হইলে হচ্ছে বদ্ধ সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। ব্যাস, এটাই হচ্ছে পার্থক্য। একবার ইজি, মূল এবং কাণ্ডের যদি পার্থক্য আসে পরীক্ষায়, তোমরা পারলা এগুলা। এখন আসো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে কাণ্ড। এটা একটু প্যারা দিবে তোমাদের, বাট সমস্যা নাই, এটা ইজি, বাট পরীক্ষায় আসে, এটাও আসে। এই যে এই ছবিটা এখন আঁকতে হবে। আচ্ছা, এটা আমি পাশে আঁকি, এটা আমি আলাদা করে না আঁকি, এখানেই দেখাই। ঠিক আছে, একটু দ্রুত আঁকার জন্য, তো আসলে সময় কম, তো এটারে যদি আমি মানে এটা একটু আসলে কি এই জিনিসটা ছবি আঁকতে আমার একটু মেজাজ খারাপ লাগে, কারণ এখানে কিছু স্ক্লেরেনকাইমা কোষ আছে। স্ক্লেরেনকাইমা কোষগুলো হচ্ছে পঞ্চভুজ বা সরভুজ কোষ। এই সরভুজ কোষ আঁকতে আসলে টাইম বেশি লাগে, দ্যাটস ইট। এটা কঠিন না আসলে, খালি কাহিনীটা হয়েছে এখানে কোনো স্টিলই নাই, মানে সোজা কথা হচ্ছে এখানে কোনো অন্ততক নাই। তোমরা একটু খেয়াল করো, আগে একটু পড়ায় নেই, ফার্স্টে খেয়াল করো। এটা যেহেতু কাণ্ড, ফার্স্ট কথা, তাহলে কাণ্ডের আবরণটা হচ্ছে তোমার এপিডার্মিস আছে, তো এখানে এপিডার্মিস আছে, ওকে ফাইন। আবার এটা যেহেতু কাণ্ড, এর চারপাশে হচ্ছে কিউটিকল আছে, এপিডার্মিসের উপরে কিউটিকলও আছে, এইটুকু ঠিক আছে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে কোনো ধরনের কাণ্ডরোম থাকে না, নর্মালি কাণ্ডরোম থাকে না। এই জন্য দেখো এখানে একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম আঁকে নেই, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে এটা যেহেতু কাণ্ড, এখানে হাইপোডার্মিস আছে, বাট এটা একটু পার্থক্য। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, এদের হাইপোডার্মিসটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, তো স্ক্লেরেনকাইমা দিয়ে হাইপোডার্মিস আঁকবা। তারপরে হচ্ছে কর্টেক্স, যেহেতু এটা কাণ্ড, কয়েকটা কর্টেক্সের লেয়ার আছে, কয়েক স্তর, এটাও ঠিক আছে। বাকিটা এখন পার্থক্য, এদের কোনো অন্ততক নাই, আবার এদের কোনো হচ্ছে তোমার পরিচক্রও নাই। তো পরিচক্র এবং অন্ততক না থাকার কারণে এদের এই গোল্লা স্ট্রাকচারটা নাই। দেখো চারপাশে কিন্তু কোনো গোল্লা নাই আসলে, কারণ অন্ততক আর পরিচক্র নাই, এই জন্য এটা পার্থক্য। এই জন্য এখানে স্টিলই নাই আসলে, মানে আলাদা করে স্টিলই বোঝা যাচ্ছে না, কারণ পরিচক্রই নাই, অন্ততক নাই। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এদের ভাস্কুলার বান্ডেলগুলা এই কর্টেক্সের মধ্যেই ছড়ানো ছিটানো অবস্থায় আছে। দেখো এই যে ভাস্কুলার বান্ডেলগুলা, এই যে পুরাটা কিন্তু আসলে কর্টেক্সের মধ্যে আসলে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এটাই হচ্ছে আসলে পার্থক্য। আর এই ভাস্কুলার বান্ডেলের চারপাশে হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ থাকে। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেলটা কিরকম তোমরা জানো, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তো ভাস্কুলার বান্ডেলটা বদ্ধ, মানে এর সাথে হচ্ছে ফ্লোয়েম কানেক্টেড, এবং এরা হচ্ছে বদ্ধ, কোনো ক্যাম্বিয়াম নাই, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, পড়াইছি। আসলে জিনিসটা ইজি, এখন তোমার কাছে ইজি মনে হবে, কিন্তু এটা এখন খালি একটু আঁকতে হবে, একটু অন্যরকম, আগের গুলার মতো না। তাহলে এই তথ্যগুলো যদি আমরা মাথায় রেখে হচ্ছে এখন তাহলে চলো আমরা একটু এঁকে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। ওকে,
আমি অনেকক্ষণ ধরে 5 মিনিট করতেছি না, বাট আমার আর 5 মিনিট শেষ হয় না, কারণ আমি আসলে কি তোমাদেরকে কম পড়াইতে পারি না। কারণ আমি একটা জিনিস চিন্তা করি যে এই ডিটেলস ক্লাসগুলো হয়তো আর এভাবে নেওয়া হবে না। এক ক্লাসে এত কিছু ডিটেলস পড়ানো, এটা কিন্তু আসলে অনেক প্রেশার। 3 ঘন্টা আমারও আসলে ভালো লাগে না। তো এটা আমি একবারে নিতে চাই, যাতে এই ক্লাসগুলাই 22, 23, 24 সবাই দেখতে পারে, 25, 26 যত ব্যাচ আসবে। এই জন্য একটু তোমাদের উপর দিয়ে কষ্ট হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা যখন হয়তো আরো কোনো সিরিজ বের করতে পারি, তখন হয়তো এই ক্লাসগুলাই মানে একই জিনিস, হয়তো তোমরা ততদিনে থাকবা না, তোমরা হয়তো 23, 24, 25 ব্যাচে হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে, তখন যদি আবার কিছু এক্সট্রা ক্লাস নেই ডিটেলসে, একই ক্লাসে নিব, বাট তখন হচ্ছে যে এক শট নিব না, তখন দেখা যাবে যে 3টা বা 4টা ক্লাসে ভাগ করে ক্লাস নিব, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস নিব, সময় নিয়ে ক্লাস নিব, তখন এত প্রেশার নিব না। ওটা হবে শুধু একাডেমিক, আর এগুলো হবে ওয়ান শট ফুল বেসিক ক্লিয়ার। মানে একটা সিরিজের নাম, একটা থাকবে ফাঁকিবাজ সিরিজ, একটা থাকবে অ্যাডমিশন সিরিজ, অনেক সিরিজ আসবে, বাট পড়া তো একই রে ভাই, পড়া তো আসলে কোনো অন্য কিছু না। আচ্ছা, তাহলে এবার আসো আমরা কাণ্ড আঁকি। তাহলে কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তার উপরে হচ্ছে তোমার কিউটিকল থাকবে, তাহলে কিউটিকলের আবরণ থাকবে কাণ্ডে। ওকে, আর এগুলা পেরিসাইকেল বলতেছি, এপিডার্মিস আসলো। এখানে কোনো কাণ্ডরোম নাই, একবীজপত্রী উদ্ভিদে নরমালি কাণ্ডরোম থাকে না। আচ্ছা, এবার আসো আমাদেরকে আঁকতে হবে হলো হাইপোডার্মিস। এদের হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা আঁকবা কেমনে আমি একটু দেখাই দিই, একটা সিঙ্গেল স্ক্লেরেনকাইমা এঁকে দেখাই। ধরো এই যে এটা হচ্ছে একটা স্ক্লেরেনকাইমা, ষড়ভুজাকার, এবং সেই স্ক্লেরেনকাইমাগুলোতে ডাবল লেয়ার দিবা, কারণ এটা মৃত কোষ, এটা দিলে স্ক্লেরেনকাইমা বুঝায়। এই জন্যই বলতেছি যে স্ক্লেরেনকাইমাটা আসলে একটু প্যারা আর কি, সময় লাগে, একটু সময় লাগে। তাহলে স্ক্লেরেনকাইমা কেমনে আঁকবে, এরকম ষড়ভুজ একটা স্ট্রাকচার দিবা, তার ভিতরে আরেকটা লেয়ার দিবা, ডাবল লেয়ার দিবা, এক একটা স্ক্লেরেনকাইমা আঁকবা। তাহলে এইগুলো এখন ছোট ছোট করে এখানে আমি আঁকি। হ্যাঁ, আমি একটু দ্রুত আঁকি, আমারটা হয়তো অত ভালো দেখাবে না, ঠিক আছে, আমি একটু দ্রুত আঁকতেছি। তোমরা তো আই হোপ বুঝতেছো মেসেজটা, যে কিভাবে আঁকতে বলছি। হ্যাঁ, যেমনে পারো স্ক্লেরেনকাইমা, বাট স্ক্লেরেনকাইমা আকার বেসিকটা হচ্ছে ডাবল লেয়ার দিতে হবে এবং ষড়ভুজ আকার শেপ রাখতে হবে মোটামুটি। একাধিক সারি, তো 3টা দিতেও সমস্যা নেই, 3টা তুমি দাও। একবীজপত্রী উদ্ভিদের এই যে হাইপোডার্মিসটা এই জন্য স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, দিলা। দেওয়ার পর ডাবল লেয়ার দিয়ে দাও, একটু ভিতরে ভিতরে ডাবল দিয়ে দাও, বইয়ে দেখবা একটু ডাবল ডাবল দিছে, মানে একটু স্ক্লেরেনকাইমা বুঝাবে। ওকে, তাহলে আমরা এগুলা পারবো। ঠিক আছে, তাহলে স্ক্লেরেনকাইমা। আচ্ছা, এরপরে আসো, এরপরে তোমাদের ওই প্রিয় জিনিস প্যারেনকাইমা। প্যারেনকাইমা আঁকতে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ এর আঁকাটা সবচেয়ে সহজ, ঠিক আছে, এগুলা ভেজাল কম। প্যারেনকাইমা আগে কয়েকটা স্তর দাও, কারণ এটা কাণ্ড, কয়েক স্তরে সজ্জিত, 4টা লেয়ার দাও। আচ্ছা, দিলা। এবার আসো, যেহেতু এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তাহলে এদের ভাস্কুলার বান্ডেলগুলা কর্টেক্সের মাঝখানেই ছড়ানো ছিটানো থাকে। সো এবার আগে হচ্ছে ভাস্কুলার বান্ডেল আঁকো, কারণ এখানে কোনো অন্তত্বক নাই, কোনো পরিচক্র নাই। সো এবার আর ওইগুলা বাদ, তাহলে সরাসরি ভাস্কুলার বান্ডেলে চলে যাও। তাহলে ভাস্কুলার বান্ডেল ধরো সাদা দিয়ে আমি আঁকি আবার। তাহলে ভাস্কুলার বান্ডেল, তাহলে ভাস্কুলার বান্ডেলের মধ্যে একটু খেয়াল রাখবা, দিন শেষে এটা কি, দিন শেষে এটা হচ্ছে কাণ্ড। সো কাণ্ডে উল্টা ম ম ম, মূলে মেটাজাইলাম মাঝখানে, তাহলে কাণ্ডে মেটাজাইলাম হচ্ছে বাইরের দিকে থাকবে। তাহলে মেটাজাইলাম গুলা মানে বড়গুলারে বাইরের দিকে দাও, এবং এই মেটাজাইলাম গুলারে তুমি অনেকটা ইংরেজি ওয়াই আকৃতির মতো, এটা একটু ইম্পর্টেন্ট। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মেটাজাইলাম গুলা হচ্ছে ওয়াই পজিশনে থাকে। ওয়াই পজিশন বলতে বোঝাচ্ছে যে ওয়াই এর যে দুইটা মাথায় হচ্ছে মেটাজাইলাম থাকে, আর প্রোটোজাইলাম গুলো হচ্ছে ওয়াই এর বাহু বরাবর থাকে। দেখো, এই যে এটা একটা মেটাজাইলাম, তাহলে তার সাথে প্রোটোজাইলাম গুলো এমনে থাকে, এখানে এমনে থাকে, তাহলে এখানেও সেম। তাহলে ওয়াই এর মতো দুইটা বাহু দাও, এটা একটা মেটাজাইলাম, এটা একটা মেটাজাইলাম। মেটাজাইলাম বাইরের দিকে থাকে, তাহলে ভিতরের দিকে হচ্ছে প্রোটোজাইলাম, এই যে এরকম। দেখো, দেখতে অনেকটা ওয়াই এর মতো স্ট্রাকচার হয়েছে, দেখছো, ওয়াই এর মতো স্ট্রাকচার, এবং মেটাজাইলাম বাইরে, প্রোটোজাইলাম হচ্ছে ভিতরের দিকে। আর সাথে এটা কি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এরা কিন্তু ক্যাম্বিয়াম নাই, বাট এরা কিন্তু হচ্ছে তোমার কি তাহলে বদ্ধ। তাহলে এর সাথে কিন্তু আবার ফ্লোয়েমও থাকে কানেক্টেড, কারণ এরা তো বুঝে বুঝে পড়তে হবে, বদ্ধ, সংযুক্ত, সমপার্শ্বীয়। তাহলে এখানে ফ্লোয়েম আছে, মেটাজাইলামের সাথে হচ্ছে তোমার ফ্লোয়েমও কানেক্টেড করে দিবা। ফ্লোয়েম, এই সবুজগুলা হচ্ছে ধরো তোমার ফ্লোয়েম, ডট ডট দিয়ে দিলা ফ্লোয়েম, বুঝাইতে পারলেই হয়েছে ভাই ফ্লোয়েম আছে এর সাথে,
কারণ ওই যে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, কোনো ক্যাম্বিয়াম কিন্তু দেওয়া যাবে না, কারণ ক্যাম্বিয়াম নাই, ওই যে একটাই জিনিস, মাঝখানে কোনো পার্টিশন নাই। ঠিক আছে, তুমি এঁকে ফেলছো, চাইলে তুমি আরেকটা আঁকতে পারো, একটু কম হয়ে গেছে, তুমি ধরো আরেকটা আঁকলে, আরেকটা এরকম দিয়ে দিলা। মেটাজাইলাম বাইরের দিকে, প্রোটোজাইলাম হচ্ছে ভিতরের দিকে। এমন ভাবে থাকে যে দুইটা মেটাজাইলাম আর প্রোটোজাইলাম মিলে একটা ওয়াই তৈরি করছে, এই যে দেখো ওয়াই তৈরি করছে। আর এখানেও এখন ফ্লোয়েম দিয়ে দাও, তাহলে ফ্লোয়েম, এর সাথে হচ্ছে একটা ফ্লোয়েম কানেক্টেড আছে, সংযুক্ত বদ্ধ ফ্লোয়েম। ওকে, তোমার ভাস্কুলার বান্ডেল আঁকা শেষ। তাহলে তার চারপাশে একটু মনে রাখবা, ভাস্কুলার বান্ডেলগুলো কর্টেক্সের মধ্যে থাকে, এর চারপাশে হচ্ছে তোমার এখন থাকবে, স্ক্লেরেনকাইমা থাকবে। ভাস্কুলার বান্ডেলের চারপাশেও স্ক্লেরেনকাইমা থাকবে। এই বিচ্ছিরি কোষগুলো হচ্ছে এখন আশেপাশে আঁকতে হবে, এটাই হচ্ছে একটু প্যারা। এই ভাস্কুলার বান্ডেল যেখানেই থাকবে তার চারপাশে হচ্ছে স্ক্লেরেনকাইমা থাকবে মোটামুটি। ঠিক আছে, একটু আমি দ্রুত আঁকি, খুব বিরক্তিকর আর কি স্ক্লেরেনকাইমা, বাট সহজ, জিনিসগুলো সহজ আসলে। তোমাদের কাছে হয়তো আগে মনে হয়তো ভাই এটা না জানি কত কঠিন কঠিন জিনিস, বুঝা সবই তো সেম লাগে, একবীজপত্রী দ্বিবীজপত্রী সবই তো সেম লাগে ভাই আঁকতে। বাট এখন তোমরা পার্থক্য বুঝতেছো কিন্তু, যে না, এদের মধ্যে আসলে একটা চমৎকার পার্থক্য আছে, এবং তোমাদের হয়তো কনসেপ্ট ক্লিয়ার, তোমাদের আর জীবনও আঁকতে এগুলো ভুল হবে না। কোনটায় হাইপোডার্মিস হবে, কোনটায় হাইপোডার্মিস হবে না, কোনটায় 6টা হবে, কোনটায় 5টা হবে, কোনটায় স্টিলি মানে পরিচক্র থাকবে না, সবই কিন্তু তোমরা বুঝছো। সো এঁকে ফেলছি আমি, একটু জাস্ট শার্পলি আঁকতেছি। এগুলো হচ্ছে সব তোমার স্ক্লেরেনকাইমা, তো চারপাশে হচ্ছে স্ক্লেরেনকাইমা থাকে। ওকে, ধরো আমি আঁকছি, হ্যাঁ, ডাবল লেয়ার দিয়ে দিছি, ধরো আঁকছি সবগুলা। ঠিক আছে, তাহলে স্ক্লেরেনকাইমা এঁকে ফেলছি, স্ক্লেরেনকাইমা এঁকে ফেলছি, ব্যাস। বাকিগুলা তুমি হচ্ছে সে আগের মতোই কর্টেক্স দিয়ে দাও, কারণ ওই যে এরা তো কর্টেক্সের মধ্যেই থাকে জিনিসগুলা। তাহলে বাকি ফাঁকা ফাঁকা জায়গায় কর্টেক্স দিয়ে দাও, হলুদ কর্টেক্সগুলোর। আমি এই জন্য কালার ইউজ করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো চারপাশে হচ্ছে তুমি মোটামুটি এখন কর্টেক্স দিয়ে দাও, কারণ এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে ভাস্কুলার বান্ডেলগুলা। ওকে, শেষ। তাহলে এটাই হচ্ছে চমৎকার একটা জিনিস তোমার হয়ে গেছে, তোমার হচ্ছে ব্যাস, এটাই হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডর অন্তর্গঠন। তাহলে ব্যাপারটা চিন্তা করো, তাহলে প্রথমটা হচ্ছে এপিডার্মিস, কাণ্ড যেহেতু আবরণটা এপিডার্মিস, তার উপরে হচ্ছে কিউটিকল আছে, বর্ণনাটা একটু শুনো, পারবা, আর কিছু নাই। কাণ্ডরোম থাকে না নরমালি। হাইপোডার্মিসটা হচ্ছে তোমার একাধিক সারি স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত একবীজপত্রীর ক্ষেত্রে। তারপরে হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট হচ্ছে তোমার, যেহেতু কাণ্ড তাহলে কয়েক স্তর বিশিষ্ট হচ্ছে তোমার কর্টেক্স থাকে, আর ভাস্কুলার বান্ডেলগুলো এখানে কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, কোনো অন্ততক বা কোনো পরিচক্র থাকে না। আর ভাস্কুলার বান্ডেলগুলো হচ্ছে বদ্ধ, সংযুক্ত, সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, এবং এটা এমন ভাবে থাকে। ও আরেকটা জিনিস হচ্ছে মেটাজাইলাম হচ্ছে বাইরের দিকে থাকে যেহেতু কাণ্ড, প্রোটোজাইলাম ভিতরের দিকে থাকে, এবং এই মেটাজাইলাম এবং প্রোটোজাইলাম মিলে অনেকটা হচ্ছে ইংরেজি ওয়াই আকৃতির মতো অক্ষর তৈরি করছে, যেখানে মেটাজাইলাম গুলো হচ্ছে ওয়াইয়ের মাথায় থাকে আর প্রোটোজাইলাম গুলো হচ্ছে বাহু বরাবর থাকে। লিখে দিতে পারো সাথে সাথে, বলবো যে ভাস্কুলার বান্ডেলের চারপাশেও হচ্ছে আবার স্ক্লেরেনকাইমা কোষ থাকে। ব্যাস, এটাই হচ্ছে তোমার মোটামুটি কি একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে কাণ্ড। তাহলে কি পারা যাবে? তাহলে পারা গেলে আমাদের শেষ। এখন আসো জাস্ট 2টা স্লাইড পড়াই, তাহলে পারবা এগুলা, হ্যাঁ, আর চিহ্নিতকরণ তো পারবাই কোনটা কি। ওকে, তাহলে এগুলো যদি পারো তাহলে এখন আসো হচ্ছে আমাদের আঁকা শেষ। তোমরা চাইলে আবার এটা টেনে টেনে দেখতে পারো। এখন আসো জাস্ট 2টা পার্থক্য, জাস্ট 2টা পার্থক্য তোমরা হচ্ছে পারবা এখন। এই যে আগে আসো জেনে নাও, তাহলে এতক্ষণ এটা পড়াইছে যে দেখো সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখো কাণ্ডরোম হচ্ছে অনুপস্থিত, নাই। বহিতকে হচ্ছে কিউটিকল থাকবে, ওকে ফাইন। অন্ততক আছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে অন্ততক না, এটা অধতক হবে, এটা একটু ভুল আছে, সরি, আমার এই নোটটাতে টাইপ করতে যাদের দিছিলাম ওরা একটু ভুল করছে, অধতক, অধতক আছে, অন্ততক না, অধতক আছে। ওকে, মানে হাইপোডার্মিস আছে, তারপরে হচ্ছে অধতক আছে। ভাস্কুলার বান্ডেলগুলো হচ্ছে বিক্ষিপ্ত হবে, ছড়ানো, যে বলছি মেটাজাইলাম পরিধির দিকে, যেহেতু কাণ্ড তাহলে মেটাজাইলাম পরিধির দিকে, আর প্রোটোজাইলাম হচ্ছে মাঝখানে থাকে, ওই যে এন্ডার্ক। আর এই যে দেখছো জাইলাম হচ্ছে ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট হয়, আর ভাস্কুলার বান্ডেল হচ্ছে দেখো যে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ ভাস্কুলার বান্ডেল। ব্যাস, এটাই হচ্ছে বর্ণনা। পারবা? ছবি আঁকা শিখাইছি। এবার আসো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে পার্থক্য, অনেক ইম্পর্টেন্ট, 20 স্টার, এগুলো অবজেক্টিভে আসে, সরি সৃজনশীলে আসে, সৃজনশীলে আসে, এদের পার্থক্য আসে অথবা চিত্রসহ গঠন আসে। আমি বলে দিই চ্যাপ্টারে সৃজনশীল আসলে 2টা জিনিস করলেই তুমি কমন পাবা, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড, 4টা ছবি চিত্রসহ শিখবা। আর চিত্রসহ তোমরা তো এখন বুঝে বুঝে পড়ছো, সো চিত্রসহ শিখলে তোমাদের গঠনটাও হয়ে যাবে, তাহলে এদের মধ্যে পার্থক্যও পড়া হয়ে যাবে। ব্যাস, এটা আসবে। আর হচ্ছে
তোমার কি আসবে, ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশনটা মাঝে মাঝে আসে। এই দুইটা টপিকই যদি পড়ো ভাই তুমি ফুল কমন পাবা, আর কিছুই লাগবে না, সৃজনশীল 100% কমন এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে এখন আসো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের পার্থক্য। অলরেডি পড়ে ফেলছি, দেখো কাণ্ডে হচ্ছে এপিডার্মিস থাকবে আর মূলেরটা হচ্ছে এপিব্লেমা। ওকে, কাণ্ডে হচ্ছে কিউটিকল থাকবে অবশ্যই, মূলে জীবনেও কিউটিকল থাকবে না। এটা কেন থাকবে না? কারণ কিউটিকল হচ্ছে কি, মোম জাতীয় পদার্থের আবরণ। তো তোমরা চিন্তা করো মূলের কাজ কি, মাটি থেকে হচ্ছে পানি শোষণ করা। সো মূলের চারপাশে যদি মোম জাতীয় পদার্থের আবরণ থাকে তাহলে কি মোম কি করে, মোম হচ্ছে পানিরে বিকর্ষণ করে। তাহলে কি সেই মূল জীবনে পানি শোষণ করতে পারবে? জীবনও পারবে না। এই জন্য মূলে কখনো কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকতে পারে। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে নরমালি কাণ্ডরোম থাকে না, পরে আসছি। হাইপোডার্মিস যদি থাকে তবে ওই যে বলছি স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, মূলে জীবনেও হাইপোডার্মিস থাকে না। এন্ডোডার্মিস ওই যে অন্তত্বক, মূলে হচ্ছে কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে কোনো অন্তত্বক নাই, এন্ডোডার্মিস নাই, কিন্তু মূলে হচ্ছে তোমার থাকবে অন্তত্বক বা এন্ডোডার্মিস আছে। পেরিসাইকেল, যেহেতু এন্ডোডার্মিস নাই তাহলে পেরিসাইকেলও নাই, থাকবে না একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, বাট একবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে থাকবে। এবং এক স্তর বিশিষ্ট হয়েছে প্যারেনকাইমা দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডেল পড়াইছি, সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। আর যেহেতু এটা মূলের ক্ষেত্রে অরিও ভাস্কুলার বান্ডেল, এবং ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হচ্ছে 6-এর বেশি, একবীজপত্রীতে 6-এর বেশি থাকে। জাইলেম, তাহলে বুঝতেই পারতেছো মূলে মেটাজাইলেম মাঝখানে, মেটাজাইলেম মাঝখানে, প্রোটোজাইলেম পরিধির দিকে, আর এখানে উল্টা, প্রোটোজাইলেম মাঝখানে, মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে। তাহলে এটারে কি বলা হয়? এটারে হচ্ছে তোমার এন্ডার্ক, আর এটা হচ্ছে এক্সার্ক। ঠিক আছে, তো এইগুলাই কি কঠিন? একবারে ইজি। আর লাস্ট আর একটা স্লাইড আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। সো যেহেতু দুইটাই কাণ্ড, ফার্স্ট কথা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে ওই যে কাণ্ডরোম থাকে, বহুকোষী কাণ্ডরোম থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে কাণ্ডরোম থাকে না, এটাই শেষ টপিক। তারপরে এদের অধতক, দ্বিবীজপত্রী উদ্ভিদের হাইপোডার্মিস কিন্তু কোলেনকাইমা দিয়ে গঠিত, ছবি আঁকার সময় বারবার বলছি কোলেনকাইমা দিয়ে গঠিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কর্টেক্সকে ওই যে বহিঃস্টিলীয় অঞ্চল এবং অন্তঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায়, মানে কর্টেক্স না আসলে গ্রাউন্ড টিস্যু তন্ত্রে দুইটা ভাগে ভাগ করা যায়, আর এখানে ভাগ করা যায় না একবীজপত্রীতে, কারণ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো অন্তত্বক নাই, পেরিসাইকেল নাই, এজন্য ভাগ করা যায় না। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার এখানে চক্রাকারে থাকে, চক্রাকারে ভাস্কুলার বান্ডেল থাকে, আর এখানে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তারপর ভাস্কুলার বান্ডেলের বাইরে এখানে পেরিসাইকেল আছে, একবীজপত্রী কাণ্ডে হচ্ছে কোনো পেরিসাইকেল নাই। তারপর ভাস্কুলার বান্ডেলের চারপাশে কোনো স্ক্লেরেনকাইমা কোষ থাকে না দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ থাকে, ভাস্কুলার বান্ডেলে থাকে। দূর, প্রিন্টিং মিস্টেক আর কি, ঠিক আছে, টাইপ করতে যে একটু ভুল করছেন। তো ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার সংযুক্ত, ওই যে বলছি দুইটা বিচি আছে, তাহলে মাঝখানে হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং হচ্ছে যে ক্যাম্বিয়াম আছে মুক্ত। আর এখানে কিছু নাই, তাহলে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং হচ্ছে বদ্ধ। আর এখানে হচ্ছে জাইলেম বা ফ্লোয়েমের আকৃতি হচ্ছে ওয়াই বা ভি আকৃতির, এখানে এরকম কিছু নাই। আর এখানে মজ্জা বা মজ্জা রশ্মি থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। ও, আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে আসলে মজ্জা থাকে, বাট মজ্জাকে আলাদা করে আসলে চিনা যায় না। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে মজ্জা রশ্মিকে আলাদা করে চিনা যায় না, থাকে হয়তো বাট চিনা যায় না আসলে। ব্যাস, তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটাল টিস্যু তন্ত্র। তাহলে এই টপিকগুলো যদি পারো তোমাদের আর কিছু লাগবে না। তোমরা অবশ্যই হচ্ছে আমাদের কোথায়, আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপের ন্যানোবায়োলজি কোর্স, এই হ্যাশট্যাগ ইউজ করে তোমরা হচ্ছে ক্লাসের নাম্বারটা দিয়ে ক্লাসের লিঙ্ক দিবা, অবশ্যই ক্লাসের লিঙ্ক দিয়ে হচ্ছে নোট সাবমিট করবা। আর ভাই যারা যারা এখনো ক্লাস করতেছো না, বাকি ক্লাসগুলো বাকি আছে যাদের, অবশ্যই ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে ন্যানোবায়োলজি কোর্সের ফ্রি প্লেলিস্ট যদি দেখো, তোমার জীবনে আর কোথাও বায়োলজি প্রাইভেট পড়তে হবে না। A to Z সবচেয়ে কম সময়ে বেসিক সহ সব টপিক অ্যানিমেশন দিয়ে দেখা দিছি, যেগুলো ছবি আঁকা দরকার ছবি আঁকা শিখাইছি। তাহলে আর কি চাও, পড়ে ফেলো, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আর কাহিনী হচ্ছে যে তোমার গ্র্যাভিটি মেডিটেশন, এটা আমাদের অফিসিয়াল ফেসবুক চ্যানেল পেজ, এখানে হচ্ছে লাইভ হয় সবসময়, অবশ্যই ফলো দিয়ে রাখবা, সামনে সাজেশন দিব। আর হলো প্রয়াস 2.0, যারা এনরোল করো নাই এনরোল করে ফেলো, এটা তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে, ঠিক আছে, মেডিকেল কোর্স। আর সুব্রতা 1.0, কারণ আগের দিন শেষ, আগে হচ্ছে টাকা দিয়ে তোমরা শুধু ক্লাস কিনতা, আর এখন হিসাবটাই আলাদা। আমাদের এখানে টাকা দিয়ে শুধু ক্লাস না,
তুমি আরো অনেক কিছুই কিন্তু সাথে গিফট হিসেবে পাচ্ছ। তুমি সাথে হচ্ছে অনলাইন এক্সাম, অফলাইন এক্সাম পাচ্ছ, দাগানো বই পাচ্ছ, লেকচার নোট পাচ্ছ, সবই পাচ্ছ। আচ্ছা, এগুলো অন্য জায়গাতেও হয়তো দেয়, কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি কখনো পার্সোনাল মেন্টরিং পাবা না। আর তোমরা চিন্তা করে দেখো, অ্যাডমিশনের সময় তোমার সবচেয়ে দরকার কিন্তু আসলে ভাই পার্সোনাল মেন্টরিং। কারণ কম বেশি তুমিও কিন্তু পারো, সবাই কম বেশি ইন্টারে পড়াশোনা করছে, মেডিকেলে ইজি ইজি প্রশ্ন আসে। গত বছর প্রশ্ন আসছিল যে তোমার হচ্ছে সবচেয়ে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা, ভাই আর্থ্রোপোডা। এটা সবাই পারো তোমরা, আমি জানি যারা পড়াশোনা করো নাই তারাও জানো এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এগুলো আসে মেডিকেলে, মানে প্রশ্ন সহজ কিন্তু গাইডলাইনটা ইম্পর্টেন্ট। কোন জিনিসটা পড়বা, কোন জিনিসটা হচ্ছে তুমি পড়া বাদ দিবা। তোমার পড়তে যে তুমি মাঝখানে পড়া জমে গেলে জমানো পড়া কেমনে শেষ করবা, একটা পড়া বারবার কিভাবে ভালো মতো প্র্যাকটিস করবা, কিভাবে রিভিউ করবা, এই সমস্ত জিনিসগুলো তুমি একা বুঝতে পারবা না। এর জন্য তোমার টিচারের গাইডলাইন দরকার। সেই কনস্ট্যান্ট সাপোর্ট পাবা তুমি আমাদের কোর্সে, যেটা তোমাকে কোনো কোচিং দিবে না। তোমাদের প্রবলেমটাই জায়গাতেই হয় ভাই, পড়তে তোমরা সবাই পারো। তোমাকে যদি আজকে একজন টিচার সবসময় তোমাকে ধাক্কায় ধাক্কা যদি মোটিভেশন করে, দেখবে তুমি এমনিতেই ভালো পড়তেছো, বাট সেই কেয়ারটাই অ্যাডমিশনে যে কেউ করে না তোমাদের জন্য। বড় বড় কোচিংগুলো তারা জাস্ট হচ্ছে কোচিং সেন্টার খুলে রাখছে, আরো কেমনে স্টুডেন্ট ভর্তি করাবে এটা নিয়েই কাজ করে। তারা দেখা যায় যে তোমাদের নিয়ে আসলে তো কেয়ার থাকে না। এবং দেখবো ওদের ফ্রি ক্লাসও কিন্তু নাই আসলে অনলাইনে, কারণ ওরা ভয় পায় যে অনলাইনে ফ্রি ক্লাস করলো তো অফলাইনে কেউ আর ক্লাসই করবে না। ঠিক আছে, ওদের ক্লাস সংখ্যা থাকলেও অনেক কম থাকে, নর্মালি দিতে চায় না ওরা খুব একটা ক্লাস। এবং ওদের ক্লাসগুলাই দেখবা যে গেলে জাস্ট ক্লাসই, আর কিছু না। এবং এক একদিন এক এক টিচার আসতেছে, কারোর সাথে তোমার কানেকশনও হবে না, সো কারো তুমি প্রবলেমে বলতে পারবা না। পরের টিচারকে যদি বলো যে ভাই আমার এই চ্যাপ্টারে প্রবলেম ছিল, সে বলবে যে এটা তো আমার প্রবলেম না, এটা অমুকে পড়াইছে তার কাছে যাও। তার মানে তোমার কিছুই লাভ হলো না। কি করলো, তোমাকে কিছু শীট ধরায় দিল। এই শীট তো আমিও ধরাইতে পারি। আমাদের এই যে লেকচার নোট, এটা কি কোনো অংশে কোনো কোচিং এর থেকে কি খারাপ মনে হচ্ছে? কারণ এই নোটগুলো আমি নিজে পড়াশোনা করছি এবং আমি বলছি না গত 6 বছর ধরে আমিও বড় বড় কোচিংগুলোতেই ক্লাস নিছি। সো অবশ্যই আমার কিছু নোট হচ্ছে ওই কোচিংগুলোর সাথেও মিলবে, কারণ আমি নিজেও এখানে পড়াইছি। তো অবভিয়াসলি আমি ওদের ম্যাটেরিয়ালস ইউজ করছি, ওরা আবার আমার থেকে কিছু নোট নিছে। আমি কিছু কিছু বড় কোচিংয়ের কিছু মানে বইয়ের কিছু অংশ আমি নিজে করছি, যদিও আমার নাম নাই এখন, কারণ আমি তো এখন ওদের সাথে পড়াই নাই, এই জন্য বের হয়ে আসছি দেখা হয়তো নাম নাই, বাট আমি নিজেও এখানে কাজ করছি। সো অবভিয়াসলি এই নোটগুলো আমরাই বানাইছি। সো আমার এই নোটগুলো যদি আমি গুছাই, এটা আরো সুন্দর করে সময় নিয়ে বানানো, গুছায় যদি তোমাদেরকে পিডিএফ দিই, এটাই তো একটা লেকচার নোট। অনেকে খুঁজে যে ভাই আপনারা কি কোনো বই দিবেন না? আরে ভাই আমাদের এই লেকচার নোটই তো তোমার সবচেয়ে বেস্ট। অ্যানিমেশন সহ জিনিসগুলোকে একসাথে পাবা কোথাও? পাবা নেটে সার্চ দিলে পাবা, বাট তোমার অনেক সময় নষ্ট হবে। আর আমি সবকিছু তোমার জন্য সার্চ দিয়ে একসাথে করে রাখছি, যাতে তুমি বইটা উল্টাইলে ছবি সহ তুমি নিজেই পড়ে বুঝতে পারবা। আর সাথে তোমাদেরকে আমি হাতে যে লিখে দিচ্ছি, এই দাগানো লেখা সহ তোমাদেরকে নোট সহ দিব। এতে করে আমার হাতের লেখাগুলাও থাকবে সাথে। একটু হয়তো হিবিজিবি লাগবে যে নোটের মধ্যে আবার ভাইয়ার কালির দাগ আছে, বাট কালির দাগগুলা তো ওই যে ছন্দ লেখা আছে, সবকিছু লেখা আছে, তোমার পড়তে ইজি হবে। আর সাথে ক্লাস আছে, আর কি লাগে? এইগুলা কিন্তু কোচিং এ এত ডিটেলস পড়াবে না। প্লাস এগুলো যদি বাদও দেই, পার্সোনাল মেন্টরিং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, যেটা তোমার আসলে লাগবে। কারণ তোমার দিন শেষে সাপোর্টই লাগবে। অ্যাডমিশন একটা কঠিন জার্নি, কঠিন জার্নিতে যদি ভাইয়াদের সাপোর্ট পাওয়া যায়, কনস্ট্যান্ট গাইডলাইনে থাকতে পারো, তোমার জন্য জার্নিটা অনেক সহজ হবে। আমি শুধু এটার উপরই গুরুত্ব দিচ্ছি। ধরো আমার ক্লাস হচ্ছে একবারে 3rd ক্লাস, কিছুই পড়াইতে পারি না, ধরো একবারে বাজে পড়ে, আমি বাংলাদেশের সবচেয়ে বাজে টিচার ধরে নিচ্ছি, বাট অ্যাটলিস্ট আমি তোমার গাইডলাইন দিতে পারবো। এই গাইডলাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অ্যাডমিশনে তোমাকে হেল্প করবে বা তোমাকে এইচএসসি জার্নিটাতেও হেল্প করবে। যারা এখন থেকে 23 ব্যাচ, তারা যদি এখন থেকে আমাদের মেন্টরিং আসতে পারো, তোমার বায়োলজি নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। প্লাস পার্সোনাল মেন্টরিং তো পাচ্ছই। সেমভাবে কেমিস্ট্রিতে পড়লে কেমিস্ট্রি নিয়েও কোনো প্যারা নেওয়া লাগবে না। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো। আজকে অনেক রাত হয়ে গেছে, তো তোমাদের 2-4টা প্রশ্নের উত্তর দিয়ে হচ্ছে আমি শেষ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নোট দিব। আজকে রাত হয়ে গেছে, আজকে হয়তো দিতে নাও পারি, একটু টায়ার্ড লাগতেছে, হয়তো কালকে ইনশাল্লাহ হচ্ছে নোটটা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের লেকচার নোটগুলো। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তাহলে তোমরা দেখো, ইউটিউবে দেখো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, পড়াশোনা করো। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হবে। তাহলে সবাই হচ্ছে ডিনার টিনার করে ফেলো, ইনশাল্লাহ হচ্ছে আমাদের আবার কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।